কৃষ্ণা ম্যাডাম আর হচ্ছে এনজিওর হচ্ছে সুব্রত বাবু আছেন। আমরা আজকে একটা স্বয়ংসিদ্ধা বলে একটা প্রোগ্রাম আছে, যেটা আমরা প্রত্যেক মাসে স্কুলে কলেজে বিভিন্ন পঞ্চায়েতে করে থাকি। এটা সচেতনতা শিবির। আজকে পদাবিত্ত পঞ্চায়েতের যারা প্রধান উপপ্রধান মেম্বার যারা আছেন, ওনারা আমাদের রিকোয়েস্ট করছেন একটা এরকম প্রোগ্রাম করার জন্য, যাতে পদাবিত্ত অঞ্চলের লোকেদের সচেতন করা যায়। ওর জন্য আমরা এরকম একটা প্রোগ্রাম করতে এসেছি, যে স্বয়ংসিদ্ধা প্রোগ্রাম। স্বয়ংসিদ্ধা মানেটা আপনাদের প্রথমে বুঝতে হবে। এটা অ্যাকচুয়ালি মেয়েদের অধিকার নিয়ে, মেয়েদের অধিকার, তারপরে হিউম্যান ট্রাফিকিং নিয়ে আপনারা সবাই জানেন মোটামুটি, যে এই আমাদের সাউথ 24 পরগনায়, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বেশি নারী পাচার হয়। তারপরে বাল্যবিবাহ, কাকদ্বীপ, হাডুর পয়েন্ট, এইসব থানা এলাকায় প্রচুর বাল্যবিবাহের খবর পাওয়া যায়। এইসব নিয়ে একটা সচেতনতা শিবির করার জন্য আমরা এসেছি। আমি প্রথমে কৃষ্ণা ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করবো। ম্যাডাম। সবাইকে নমস্কার। আমি শক্তি বাহিনী ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর কৃষ্ণা হালদার। শক্তি বাহিনী হচ্ছে, আমি আগে এনজিও সম্পর্কে একটুখানি বলে দিই, তাহলে আপনাদের খুব সুবিধা হবে শুনতে বা বুঝতে। শক্তি বাহিনী হচ্ছে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং এর ওপরে রেস্কিউ টিম। রেস্কিউ মানে হচ্ছে আপনাদের উদ্ধার করা। চাইল্ড হতে পারে, সেটা শিশু হতে পারে, অথবা অ্যাডাল্ট হতে পারে। এদেরকে আমরা রেস্কিউ করি অল ইন্ডিয়া অ্যান্ড পুরো ওয়ার্ল্ড বলতে পারি আমরা। ঠিক আছে, ওয়ার্ল্ডের পুরোটা আমরা করিনি, ইউএস এন্ড আফ্রিকা, ইউরোপ, এগুলোতে কাজ শুরু হয়েছে আমাদের। অ্যান্ড গোটা ইন্ডিয়াতে আমরা কাজ করি। আমি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আমার সাউথটা আমি দেখি হিউম্যান ট্রাফিকিং এর ওপরে, আর এবং চাইল্ড ম্যারেজ, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ অ্যান্ড চাইল্ড লেবার। চাইল্ড ম্যারেজ হচ্ছে বাল্য বিবাহ, আর চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ হচ্ছে শিশু নারী বা যৌন নির্যাতন, যেটা আমরা এক কথায় বলবো পক্সো। এই দিদিরা জানবে পক্সো কি জিনিস, দাদারা হয়তো জানবে না, এই দিদিরা জানবে, ফার্স্ট ইয়ার দিদিরা, সেকেন্ড ইয়ার দিদিরা। পক্সো নিয়ে আমরা কাজ করি। ভিকটিমদেরকে ল সাপোর্ট, মানে কোর্টে যা ল সাপোর্ট হয়, উকিল দেওয়া, এগুলো আমরা কনভিকশন পর্যন্ত আমরা সাপোর্ট করি। অ্যান্ড চাইল্ড লেবার মেয়ে হতে পারে, ছেলেও হতে পারে, তাই তো? চাইল্ড কথার অর্থ শিশু, শিশুদের লেবার, পরিশ্রম, শ্রমের কাজ করে, তার বিরোধী আমরা। মানে 14 বছরের আগে পর্যন্ত যদি কোনো শিশু চায়ের দোকানে বা কোনো গ্যারেজ বা কোথাও যদি আমরা দেখে থাকি, সেটা আমরা চাইল্ড লেবারে এফআইআর রেজিস্টার করি। সেই এগেইনস্টে কেস করা বা সেটাকে রান করা বা এই প্রোটেকশন গুলো আমরা, সেই শিশুটার নতুন একটা জীবন দেওয়া, তাকে বোর্ডিং এ দেওয়া, সিডব্লিউসি দেওয়া, এগুলো আমরা করে থাকি। ঠিক আছে। আর হচ্ছে চাইল্ড ট্রাফিকিংটা আগে আপনাদের খুব ভালো করে বলি, যে কিভাবে ট্রাফিকিং হয়। জানেন কিভাবে ট্রাফিকিং হয়? কেউ বলতে পারবেন? পাচার কিভাবে হয় সেটা এই মানে বড়দের ক্ষেত্রেও হতে পারে, আবার শিশুদের ক্ষেত্রেও হতে পারে, সেটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। প্রচুর পরিমাণে আমাদের সাউথ 24-এ খুব কমের উপর, আমি যদি লাস্ট ইয়ারের কথা বলি, 23-24 এর কথা যদি বলি আমি, তাহলে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, অন্তত 2500 থেকে 2700 এফআইআর রেজিস্টার হয়েছে। এফআইআর হয়েছে মিসিং এ বা কিডন্যাপিং 137 বিএনএসএ। আর আইন চেঞ্জ হয়েছে জানেন তো আপনারা? আগে আইপিসি সেকশন ছিল, এখন এটা বিএনএস হয়েছে। আইপিসি তে ছিল 363, 655, এখন সেটা বিএনএস এ হয়েছে 137, 144, 140, তাই তো স্যার? এই সেকশনে এখন মিসিং এন্ড কিডন্যাপিং হয়। কিডন্যাপিং এও হয়েছে 143, 370 ছিল, সেটা আইপিসি তে ছিল, এখন হচ্ছে 143 বিএনএস এ হয়েছে। আমার কাছে এই লাস্ট ইয়ারের খবর, মানে এফআইআর একদম মজুদ রয়েছে, প্রায় 2700, রেস্কিউ হয়েছে 2000। তাহলে বাকি ভিকটিমই বলবো, ভিকটিম বয় বা ভিকটিম গার্ল যাই হোক না কেন, বাকি ছেলে মেয়ে কোথায়? বা এই যে রেস্কিউ হয়েছে 2000, তারা কোথায় পাচার হয়ে গিয়েছিল, তারা কোথা থেকে উদ্ধার হয়েছে জানেন? কোনো এটুকু কোনো ধারণা আপনাদের আছে? আইডিয়া কিছু আছে? আছে, তাই তো? কোথা থেকে বলবেন দিদি ভাই? বলুন না, কোনো সমস্যা। আপনাদের কাছেও আমাদের জানা আছে, আমাদের কাছ থেকেও জানা আছে। এখন ফেসবুকের যুগ হয়েছে, এখন ফেসবুকে বন্ধু বান্ধব হচ্ছে, ওখান থেকে ওদের ভালোবাসার সৃষ্টি হচ্ছে, সেখান থেকেই ও পাচার হচ্ছে, বিয়ে করার নাম করে মেয়েকে পাচার করে দিচ্ছে। আবার কাজে দেবো এরকম মেয়েদের নিয়ে যাচ্ছে, মেয়েদের কাজের বাড়িতে না পৌঁছে নিষিদ্ধ পল্লীতে বা অন্য কোথাও গিয়ে বিক্রি করে দিচ্ছে। একদম খুব ভালো জানে, কিন্তু এই যে বিষয়টা ঘটছে সেটা লম্বা একটা র্যাকেট, বুঝতে পেরেছেন? যার আমি হচ্ছে জলজান্ত প্রমাণ, কারণ আমি অনেক কেসের এভিডেন্স আছে এই কাকদ্বীপ কোর্টেরই। সিআইডি ভবানী ভবন হচ্ছে সেই কেসগুলো মুভ করে, সেই লয়ার দিয়ে।
স্পেশাল পিপি সেগুলো সব মুভ করে। আমি যে কেসগুলোতে এভিডেন্স রয়েছে রেস্কিউ করেছি, নিজে রেডে গিয়েছি উইথ ডিএসপি এবং লোকাল থানা, এগুলো ডিসিপিও, এগুলোতে আমরা একসাথে সবাই রেস্কিউ করি। প্রথম কারণ তো উনি ভালো কথাই বললেন, অ্যান্ড্রয়েড ফোন, তাই তো? সেটা সবার ক্ষেত্রে, মাইনর ইয়া মেজর দুটোর ক্ষেত্রেই এখন ফোন, বড় অ্যান্ড্রয়েড ফোনটা হচ্ছে সবচেয়ে বড় ফাঁদের জায়গা। সেটা হচ্ছে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এই জিনিসগুলোর মাধ্যমে র্যাকেট একটা ফাঁদ পাচ্ছে। সেই ফাঁদে কোনো বিবাহিত মেয়েও হতে পারে, মাইনর মেয়ে তো, বিবাহিত মেয়ে যদি ফেসে যায়, মাইনর মেয়ে বা ছেলে খেতে কোনো মানে কোনো ব্যাপার নয় ফেসে যাওয়াটা। তাহলে সেই ফেসবুক গুলোকে আমরা কি করব, নিজেদের কন্ট্রোলে রাখবো। নিজেরা মা হয়েছি, নিজের ছেলে মেয়েদেরকে সেই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে দেব না। কিন্তু সেটা অ্যাকচুয়ালি আমরা ফেসবুক পার্টনার আছে শক্তি পাইনি, সেই মানে অরিজিনাল যদি ডেট অফ বার্থ ফেসবুকে দেওয়া হয় কখনো কিন্তু আইডি খোলা যাবে না একটা মাইনর ছেলে মেয়ের ক্ষেত্রে। এটা আপনারা জানেন, খোলা যায় না, মেজরের ডেট অফ বার্থ লাগবে, ম্যান্ডেটারি। যখনই দেখবেন মাইনর 18 বছরের আগেতে হয়ে যাবে তখন প্রোফাইল খোলা যায় না। তখন নয় মা বা ভুল দিয়ে মা বাবার প্রোফাইলটাকেও ছেলেরা ইউজ করছে, মেসেঞ্জারে টুকটুক করে কথা বলছে, ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, ফেস লক হয়ে গেছে, যেগুলোর জন্য মারা ছেলে মেয়েকে বুঝতেই পারে না সে কোথায় কি করছে। ইনস্টাগ্রামেও করা যায়, বিভিন্ন রকম যে অ্যাপস গুলো হয়েছে তার মাধ্যমে কিন্তু এই পাচারটা হচ্ছে। প্রথম হচ্ছে বিয়ের প্রলোভন। একটা মাইনর মেয়ে 13, 14, 15 বছর মেয়ে থেকে বিয়ের বয়স হয়ে গেছে, সেই তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে, কেন পশ্চিমবঙ্গে বিয়ে করে সংসার আমরা করিনি না, হচ্ছে না, কিন্তু ট্রাফিকাররা এটাই করছে যে এখানে মা বাবা আমাদের মেনে নেবে না, আমরা বাইরে গিয়ে 1 মাস 1 বছর থাকার পরে বাড়িতে ফিরে এলে তারপরে সবকিছু ঠিক হয়ে যাবে। এটাই কিন্তু মূল পয়েন্ট ট্রাফিকারদের ভিকটিমদের উপরে করছে। তারপর তাই কোথায় নিয়ে চলে যাচ্ছে, গুজরাট, বিহার, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, তামিলনাড়ু, কেরালা, রাজস্থান, এই জায়গাগুলোতে। দিল্লি তো একদম মাস্ট এই জায়গাটা। এই জায়গাগুলোতে নিয়ে গিয়ে না বিয়ে করছে না, কি করছে, রেড লাইন এরিয়া, জানেন? বথল, বথল জানেন? বথল মিন্স কি? পতিতালয়। এই পতিতালয়ে বিক্রি করে দেয়, যেখানে সারাদিনে সেই পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। মাইনর মেয়ে হতে পারে, আবার মেজর মেয়েও হয়ে থাকে, কারণ যৌন ব্যবসা 50 বছরের লেডি করতে পারে, তাই তো? সেখানে বিক্রি করে দেওয়া হয় এবং সারাদিনে সেখানে মিনিমাম 20 থেকে 25 জন কাস্টমার তাকে ইউজ করে। সেটা 12-13 বছরের মেয়ে হতে পারে, 30 বছরের 40 বছরেও মেয়ে হতে পারে। ঠিক আছে, আমি নিজে যখন রেডে গিয়েছিলাম লাস্ট মেদিনীপুরে মহিষাদলে, একটা হোটেল থেকে আমরা রেস্কিউ করেছিলাম 13 বছরের মেয়ে এবং 11 বছরের মেয়ে। 13 বছরের মেয়ের বাড়ি হচ্ছে কুলপি থানার আন্ডারে, মুসলিম বর্ণে, আর 11 বছরের মেয়ে হচ্ছে বাড়ি জীবনতলা থানার আন্ডারে, ক্যানিং 1 ব্লক। আমি নিজে রেস্কিউ করেছিলাম। তাকে নিয়ে গেছে নূরপুরে নদীর ওইটা যে খেয়াঘাটটা রয়েছে ওখান থেকে পার করিয়ে, কিন্তু যে হোটেলটা আবাসিকটা সেটা দেখতে একদম বাড়ির মতো, একদম বাড়ি। কেউ বলবে না যেটা ভেতরে মধুচক্র বা কোনো পতিতালয় বা বথল। সেটা যখন আমরা ঢুকলাম, মানে সিঁড়ি রয়েছে, সিঁড়ির নিচেটা সেটা প্লাইউড দাঁড় করানো আছে মনে হবে, সেখানে ডিএসপি ম্যাম 2 বার লাথি মারলেন, ভেঙে গেল এবং তার ভেতর থেকে 11 জনকে রেস্কিউ করলাম, তার ভেতরে ঢুকেছি। বুঝতে পারছেন তাহলে কি কন্ডিশন? তখন সঙ্গে সঙ্গে সেই মেয়েটা ডিএসপি ম্যাম আমাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে আমি বাড়িতে ফিরতে চাই। তাকে ফিরিয়ে আনা উচিত কি উচিত নয়? উচিত তো। আমরা তাকে ফিরেও নিয়ে এসেছি এবং লিলিও হোমে হাওড়াতে রেখেও ছিলাম, সিডাব্লিউসিতে রেখেছিলাম সেখানে। তারপরে 1 বছর মতো সেখানে থাকার পরে বাড়িতে রিটার্ন চলে আসে।
এই যে চলে যাওয়াটা, আমরা ভাবছি সে ভালোবাসা করে চলে গেছে, মা বাবা ভাবছে আমার মেয়ে গলা থেকে নেমে গেছে। মেয়ে ওরা হচ্ছে বোঝা। বোঝা কি? যে দেশের রাষ্ট্রপতি মহিলা, মুখ্যমন্ত্রী মহিলা, তাহলে আমরা মহিলারা পিছিয়ে থাকবো কেন? মহিলা আমাদের বোঝা হবে কেন? মেয়েরা কেন বোঝা হবে? মেয়ে না হলে পরের প্রজন্ম জন্ম হবে না, হবে কি? ছেলেদের সেই ক্ষমতা নেই যে পরের প্রজন্মকে জন্ম দেবে, সেটা শুধুমাত্র আমাদের মেয়ের জাত রয়েছে, মেয়েদের রয়েছে। তাহলে মেয়েরা কোথাও মিসিং হয়ে যাক, হারিয়ে যাক, বই কিনতে যাক, ব্যাংকে যাক, যাই হয়ে থাক না কেন, যদি 1 ঘন্টা 2 ঘন্টাও যদি সে চোখের আড়াল হয়, অন্তত খোঁজটা নেব। যত মিসিং কেস দেখি বলে টিউশন পড়তে গিয়েছিল, ব্যাংকে গিয়েছিল, এফআর কপি আমরা কমপ্লেনে দেখি, আমার মেয়ে ব্যাংকে গিয়েছিল, কন্যাশ্রী টাকা তুলতে বাড়িতে ফেলে, কিন্তু অভিযোগকারীর নাম আছে যে অমুক ছেলে, সন্দেহ বশত লিখুক আর ছাই লিখুক। তাহলে লেখার দরকার কি আছে যে আমার মেয়ে ব্যাংকে গেছিল? কিন্তু মা জানে, হয়তো সন্দেহ করেছে না, প্রথম একটা এভিডেন্স পেয়েছে যে আমার মেয়ে অমুক ছেলের সঙ্গে হ্যালো করতো। তাহলে সন্দেহ না করে আমরা মায়েরা মেয়েদের সাথে, ছেলেদের সাথে বন্ধুর মতো এখন মিশবো, কারণ না মিশলে আমরা জানতে পারবো না যে তার ভেতরে কি চলছে। আমরা কজন মিশি বলুন তো, বাবারা বলুন তো, কোনদিন ছেলে মেয়েকে জিজ্ঞাসা করেছেন এসে এই কেন পড়তে বসিস নি, কেন স্কুলে যাস নি, এটা করছিস কেন, ওটা করছিস কেন, এরকম ধমকাই আমরা। কিন্তু কখনো ভালোবেসে তাকে ডেকে জিজ্ঞেস করি না যে বাবা তুই কি পড়েছিস বা স্যার আজকে কি পড়িয়েছে, এটা আমাদের একটু বল দেখি। আমরা আলাদা করে তাকে গাইড দিই না, করি কি? সবাই সার্ভিস নিয়েই ব্যস্ত, আমি আছি, আমি বলবো না, কিন্তু সারাদিনের পরে আমার ছেলেকে আমি জিজ্ঞেস করি যে বাবা তুই সারাদিন কি করেছিস। এটা সত্যি কথা, মিথ্যে কথা, বাস্তব, আমি কবে স্বীকার করি। ওইটাই তো, আগে মাকে তার মনের মতো হতে হবে, তবে না সে আমাকে বলবে যে মা আমি একটা মেয়েকে প্রপোজ করেছি বা ভালোবাসি, পছন্দ করি, কোন জায়গায় বাড়ি, এইটুকু তো সে বিশ্বাস করে বলবে। যদি না মিশতে পারলাম বলবে না, সে আরো আড়াল করতে চাইবে, তাই তো? আমি বাস্তবটা বলছি, যেটা আমি বেসিক্যালি করে এসেছি, সেগুলো আপনাদের বলছি। একটা লাস্ট ট্রাফিকিং আমি করেছিলাম, কিডন্যাপিং, ট্রাফিকিং বল, কিডন্যাপিং একদম, তার একটা 5টা একই আসামি আছে, সেটা হচ্ছে আরামবাগ থেকে আমরা রেস্কিউ করেছি। একটাই মেয়ে, 2বার তাকে পাচার করা হয়েছে, 2বার। প্রথমে করা হয়েছিল, রেস্কিউ করা হয়েছিল, হোমে গিয়েছে, বাড়ি থেকে সব ঠিক আছে নরমালি। আবার সেই যে কেসে যে আসামি ধরা পড়েছিল তার বন্ধু আবার একে পাচার করেছে, সেটা সেই মেয়েটা আমাকে ফোন করেছিল, ফোন করতে তাকে আমরা আরামবাগ থেকে উইথ লোকাল পুলিশ আমরা রেস্কিউ করেছিলাম। এখনো সেই কেসটা এখনো চলছে, এখনো বেল হিয়ারিং এর হচ্ছে। আমরা ল সাপোর্ট যেহেতু মেয়েটাকে দিচ্ছি, তার জন্য বারবার সেই অ্যাকিউজড বেল রিজেক্ট করা হচ্ছে হাইকোর্ট থেকে। কোনোভাবেই 5 জনের 2টো মেয়ে আছে। একটা মেয়ে রেস্কিউ বা উদ্ধার করা কিন্তু খুব সহজ নয়, সেটা স্যারেরা খুব ভালো করে জানে। 1বার নয়, 2বার নয়, 3বার নয়, 5বার তাকে যাওয়ার পরে তবে সে রেস্কিউ করা যায়, কারণ লোকেশনের একটা ব্যাপার থাকে যেটা বাইরে বিশেষ করে হয়। এই কিছুদিন আগেই তো দাদি থানার একটা স্যার গেলেন, 2বার যাওয়ার পরে 3বার আবার তাকে পেলেন। 16 বছরের মেয়ে 26 বছরের ছেলের সঙ্গে চলে গেছে, তার কি দোষ? সে চলে গেছে? দোষ কিন্তু আমাদের মায়েদের, কারণ আমরা তার সঙ্গে ভালোভাবে মিশতে পারিনি, তার ভেতরের খবরটা আমরা জানতেই পারিনি। মায়েরা দেখাশোনা করছে, আমার মেয়ে মাধ্যমিক দিলে বাবাই পার করে দেবে, ভাবি কতজন, বাবারা ভাবি না, এখন মায়েরা ভাবে না, নিজেরা নিজেরাই চলে যাচ্ছে। না, আমি পার্সেন্টেজে দেখি হবে, পার্সেন্টেজে দেখলে হবে যে মাধ্যমিক দিয়ে দিয়েছে, বাবা কোথায় এর ওর সঙ্গে চলে যাবে, তার থেকে আমি দেখাশোনা করে দিয়ে দিই। যার কারণে কিন্তু মেয়েরা আবার সেই ছেলে আমার বয়ফ্রেন্ডের হাত ধরে আমি চলে যাই, তার কনসাল্টে তাকে তার দেখাশোনা করবে, তবে দেখবেন সবকিছু ঠিক থাকবে। সে চায় না যে আমার একটু বিয়ে হোক, সে হয়তো প্রেম ভালোবাসা করছে, লুকিয়ে লুকিয়ে করছে, ভাবছে কি সে কিছু করুক, আমি ওই চেষ্টা কমপ্লিট করি, 18 বছর হোক। কিন্তু মা যখনই বিয়ে বা বাড়ির লোক যখন দেখাশোনা করছে না, তখনই ওই রাস্তা কিন্তু ওরা চলে যাওয়ার চিন্তা ভাবনা করে। তাহলে সেটা আমরা করবো না। আমরা আশাকর্মী হয়ে, আইসিডিএস হয়ে, এনজিও হয়ে, যাই হোক, আমরা আগে মা, তাই তো? মা হয়ে আগে সেটা ছেলে মেয়েদেরকে বোঝাবো যে এইভাবে এই জিনিসটা হচ্ছে, যাতে তোমরা সেই ফাঁদে না পড়ো।
আজকের এখানে আমাদের মিলিত হওয়ার কারণ এটাই যে কি কি পয়েন্টে মেয়েরা ছেলেরা পাচার হয়ে যায়। ছেলেরা পাচার হয় না তা নয়, হয় ছেলেরা পাচার হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, সেটা মাইনর ছেলেরা 18 বছর 19 20 21 বছরের আগে হচ্ছে মাইনর ছেলে মেয়েরা পাচার হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে যায়, লাখ লাখ টাকা বিনিময়ে বিক্রি হয়। আর যখন বড় ছেলেরা মানে মেজর ছেলেরা যখন পরিযায়ী শ্রমিকের মতোই যখন বিক্রি হয়, চলে যায় না কাজ করতে, আমরা জানি কি কাজ করতে গেছে, কাজ নয়, তারাও কিন্তু দেহ ব্যবসা যৌন ব্যবসা কাজেও তাদেরকে লিপ্ত করা হয়। এটা জানেন আপনারা? খুব খুব কাছাকাছি আছে, কলকাতাতেই হয়। এটা একটা কলের মাধ্যমে হয়, কলকাতা যেটা হয় সেটা কলের মাধ্যমে হয়, তাই তো স্যার? ফোনের মাধ্যমে হয় না? ফোন করে ডাকে, লোকেশন বলে, সেখান থেকে তাকে তুলে নিয়ে চলে যায়। মেয়েদের ক্ষেত্রে যেমন সোনাগাছি বা এগুলো রয়েছে, ছেলেদের ক্ষেত্রে এটা হয় না, একদম কলের মাধ্যমে হয়। তাই ছেলেদেরকেও এটা একটা মানে উদাহরণ, খুব সম্ভবত ভোলাহাটেরই কথা। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বলছি। 30 বছরের ছেলে কেরালায় কাজ করতে গেছে, তার পাশের বাড়ি কাকুর সঙ্গে, ভাইপোকে নিয়ে গেছে, দাদা মারা গেছে, ভাইপো কাজ করতে পারছে না, পশ্চিমবঙ্গে কাজ নেই, কেরালাতে নিয়ে গেছে কাজ করার জন্য। তাকে নিয়ে গিয়ে 1 সপ্তাহ কাজ করো, বাড়ির সাথে যোগাযোগ যেমন করে, ফোন করে, 1 সপ্তাহ টাকা পেমেন্ট করে অ্যাকাউন্টে, সব ঠিক আছে। 1 সপ্তাহ পরে টাকার কোনো হদিস নেই বাড়িতে। কেন সে তার স্ত্রীকে ফোন করছে না, বাড়ির লোককে ফোন করছে না? তখন বাড়ির লোক 1 সপ্তাহ দেখা করে থানাতে ডায়েরি করল। তারপরে শক্তি বাহিনী এবং পুলিশ সমস্ত যেটা ইন্টারভেনশন হয় সেটা করার পরে তাকে রেস্কিউ করলো। কি করলো? তার ডকুমেন্ট, ফোন, সমস্ত কিছু সেই কাকুই কিন্তু আটকে রেখে দিয়েছে। তাকে অজস্র পরিমাণে 24 ঘন্টা কাজ করিয়ে তার পারিশ্রমিকটা সে, তাহলে এটাও একটা ট্রাফিক, ঠিক নাকি? তার শরীরটাকে, তার পরিশ্রমটাকে, তার মানে তাকে ব্যবহার করছে এবং তার পয়সা, তার যে টাকাটা সেটা তারা নিয়ে নিচ্ছে। এখন তিনি ভদ্রলোক হচ্ছে, চাষবাসে কাজ করছে, বাড়িতে গেছে, আমি আর যাবো না কেরালা। ঠিক এই জন্যই বাইরে কেন, পশ্চিমবঙ্গে যে 2 টাকা ইনকাম করে আমি 2 টাকাতেই থাকবো, পশ্চিমবঙ্গের বাইরে আমরা কোথাও যাবো, তাতে আমি ডাল ভাত খাই, নুন ভাত খাই, তাতে ভালো। কিন্তু এই বাইরে গেছে, এই পরিবেশে, এই জায়গাটা থাকে আসা খুব খুব চাপ। কারণ আমরা রেস্ট্রি করি, আমরা বুঝি, জানি সেই পরিবেশটা কি, আর এখানে সমাজের পরিবেশটা কি। ট্রাফিকের সময় মানে মোটামুটি বুঝতে পেরেছেন তো? বাড়ি থেকে আলোচনা করতে পারবেন তো? বোঝাতে পারবেন তো ছেলে মেয়েদেরকে? দিদি ভাইরা তো মাদার্স মিটিং করে, জানি। আমার সাথে কন্ট্যাক্ট করবেন? আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে দেন। বাল্য বিবাহ, তাই তো? মেয়েদের কত বছরে বাল্য বিবাহ মানে বিবাহ দেওয়া যায় যোগ্য জানেন? আপনারা বলবেন না, বাবারা কোনো চাই না, আপনারা তো জানেন। 18 প্লাস, আর ছেলেদের 21 প্লাস বা 22 প্লাস। বাবা 1 বছর বাড়িয়ে দিচ্ছে না, এমনি হচ্ছে না, 1 বছর বাড়িয়ে দিচ্ছে। অন্তত 17 বছরের ছেলে বিয়ে হচ্ছে, একদম, আর 13 বছরের মেয়ে বিয়ে হচ্ছে। এখন আর 22 হচ্ছে, আর মেয়েরা আসছে 23-এ, 22-এ উভয় পক্ষ বোধই হবে 22। এখন অর্ডার সিট ইস্যু হয়নি, কিন্তু মোটামুটি একটা রান চলছে। প্র্যাকটিক্যালি হয় না। 16 বছরের মেয়ে 19 বছরের ছেলে, এটাও কিন্তু চাইল্ড ম্যারেজ। এটাও কিন্তু আমার ছেলে ভোটার কার্ডের হয়ে গেছে, ভোটার অধিকার হয়ে গেছে তা নয়। ভোটারের জন্য সে হয়তো প্রাপ্ত বয়স হয়েছে, কিন্তু বিয়ের জন্য নয়। এটা আমি কাকদ্বীপে অনেক জায়গায় দেখেছি, আমার কাছে ফোন আসে, বলে আমার ছেলে 20 বছর হয়ে গেছে, ভোটার কার্ড হয়ে গেছে, আবার কিসের নাবালক? নাবালক সে বিয়ের জন্য নাবালক, কিন্তু ভোটারের জন্য সাবালক। সে ভোট দেওয়ার জন্য ঠিক রেডি, কিন্তু বিয়ের জন্য নয়। বিয়ের জন্য 21 বছর হলে তবে, নালে কোথায় যাবে স্যার? ছেলেদের জন্য জেজেবি, আর মেয়েদের জন্য সিরাবসি। জেজেবি গেলে সে যেতে হবে গড়িয়া, এখানে নয়। আর তো মেয়েরা কাছে থাকবে দিগম্বরপুরে, পাগল প্রতিমায়। বাবা মারা শুনছে তো, তাই ধরেছে প্রশাসন আটক করলো, লুকিয়ে পাচার করে অন্য জায়গায় দিয়ে যাবে। সেই জন্য সব গ্রামকেই তো নির্ভর হতে, মানে সচেতন হতে হবে না? কিন্তু গ্রামের মেম্বার, আশা, আইসিডিএস, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দেখেছি। এই জন্যই আমার কিন্তু সব থেকে হেল্প প্রশাসন, হয়তো রেস্কিউ কাজে বা প্রোটেকশন কাজটা খুব হেল্প করে। বাকি ইনফরমেশন কিন্তু আমার এই দাদা দিদিরাই দেয়, এটুকু আমি বলতে পারি। কিন্তু কোনো ইনফরমেশন লিক হয় না যে ওই দিদি বলেছে বা ওই দাদা বলেছে। আমি এফআইআর করবো, এটা নীতিবাবু জানেন।
করতে হয় না। চাইল্ড ম্যারেজের এফআইআর আমি নিজে রেজিস্টার করব। বুঝতে পারে, তারা বুঝতে পারে যে কারা করতে হয় না, ওই জন্য সিস্টেম এসে যায়। বিয়ে হচ্ছে ঠিক করতে হয় না। কিন্তু এখন পর্যন্ত আমার কোনো ফার্স্ট সেকেন্ড দিদি বললো না যে আমার উপর কোনো টর্চার হয়েছে। কিন্তু হাঁটতে পারা যায় না, মুখে এমনকি থুতু দেয়। কিন্তু আমার এক হাত ধরে হয়নি এরকম দিদিরা বলে সেটা আমি চেষ্টা আমি করছি সেন্টার না করতে পারি আপনাদের না, না হয়। আমি অনেক সেন্টার করতে পারিনি। তাই হ্যাঁ, ওই মা ওর জন্য। সবাই এসে ডাক্তার উঠে যাচ্ছে, এবার মেয়ের মা ওষুধ চলছে আমাকে। এখন আবার সিভিকদের করে জায়গায় জায়গায় সিভিক আছে না মানে যাই হোক, তাহলে মেয়েদের 18 বছর আর ছেলেদের 21 বছরে আমরা বিয়ে দেব না, তাই তো? যদি মেয়েদের 18 বছর আগে বিয়ে হয় এবং ছেলেদের যদি 21 বছরের আগে বিয়ে হয় তাহলে সেটা চাইল্ড ম্যারেজ সেকশনে কিন্তু এফআইআর রেজিস্টার হবে। থানাও করতে পারে, আম পাবলিক করতে পারে, যে কেউ করতে পারে। এরকম কিছু ম্যান্ডেটারি নেই যে পুলিশকেই করতে হবে, যে কেউ। এখন ডক্টররাও করে। ডক্টররা কখন করছে? যখন ওরা প্রেগনেন্ট হয়ে যখন এতে চলে যাচ্ছে, ডেলিভারির জন্য চলে যাচ্ছে, তখন ডাইরেক্টলি কিন্তু এসএসকেএম থেকে 0 এফআইআর রেজিস্টার হয়ে সেই অ্যাড্রেসে সেই লোকাল থানাতে কিন্তু এফআইআর হয়। তাহলে যে কেউ করতে পারেন। যদি ভয় মনে হয় আমাকে বলবেন, আমি করব। শুধু ইনফরমেশন আমার লাগে যে চাইল্ড ম্যারেজ হয়েছে, এটা আমরাও বলেছি, এটা আমরা একটা ভয় দেখিয়ে রেখেছি। যদি কোনো বিয়ে করে ফেলেছে, 1 বছর হয়ে গেছে, প্রেগনেন্ট কোনো মতে হবে না। আমি এই ব্লগটা আপনার ট্রাফিকিংটা কাজ করেছে। আমি চাইল্ড ম্যারেজ হ্যালো হ্যালো করে ভিডিও এন্ড ডিসিপিও বা ডালসা এদের সাথে আমার কথা হয়েছে রাজনীতির জন্য, যার জন্য আমি পঞ্চায়েত লেভেলগুলোতে প্রোগ্রাম করছি, যাতে আপনারা এইটা নিয়ে সচেতন হবেন। আমাকে বলুন, আমি স্যারের সামনেই বলছি, আমাকে হ্যারেস করুন, আমি করব। ওটাই আপনারা বলবেন যে আমাদেরকে জানাবেন, আমরা তার কাউন্সিলিং করব। পঞ্চায়েত থেকে ব্যবস্থা নেবে। পঞ্চায়েত কি করবে না, কিন্তু পঞ্চায়েত হাইকোর্টের 11 জানুয়ারি 25 আমি নিজে ইনভাইট ছিলাম। ওখানে বড় বড় হাইকোর্টের অ্যাডভোকেটদের মিটিং আমি ছিলাম। সেখানে পঞ্চায়েত লেভেলের যে হাইকোর্টের যে স্যার ছিলেন, উনি এই চাইল্ড ম্যারেজে কিছু কথা বলেছেন, আমি রেকর্ডিংও করেছি। উনি পঞ্চায়েত লেভেলটা দেখেন, সে কিছু রেকর্ডিংও আমি করেছি যে উনি ওখানে বলছে ওখান থেকে এই লেভেল পর্যন্ত কিন্তু আসছে না জিনিসটা। উনি ওখানে শেষ, ওনার লেকচার ওখানেই শেষ হয়ে গেল, আমরা শুনে এলাম। বা ওনার যে গভর্নমেন্ট লেভেলের যারা রয়েছে তারা কি এখানে এসে বলছে? তার জন্য এনজিও তো স্ট্রেন্থেন করছে গভর্নমেন্ট। যে কাজগুলো স্যারেদের করতে অসুবিধা হয়, গভর্নমেন্ট করতে অসুবিধা হয়, এনজিও করতে। আপনাদের চাকরি নিয়ে টানাটানি হয়ে যায় চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে, এনজিও করছে। বলে দেবে কৃষ্ণা হালদার করেছে শক্তি ভাই, জানোর কাছে। আমার প্রত্যেক ব্লকে একটা করে স্টাফ আছে। এখন কোনো অসুবিধা, একটা বন্ধনা দেখেছেন, সেকেন্ড এনএম বন্ধনা, ওনার ছেলে একটা মেজর মেয়ে, ওনার ছেলে মানে 19-20 বছর। উনি পাগল করেছিল ফোন করে, দিদি কি করবো, মেয়ে চলে এসছে, ছেলে আমার মাইনর। কত সচেতন স্যারদেরকে আমাকে বলছে কিছু করার নেই, কি করবো। মানে কতদিন সেপারেট করে রেখে দিয়েছিল, কিন্তু এখন আমরা বললাম যে এরকম সেপারেটেই থাক যতক্ষণ না ওই 21 বছর হচ্ছে। উনি কিন্তু মেয়ের মতো করে তার পড়াশোনা এটা ওটা সমস্ত কিছু কিন্তু ছেলে মেয়ে কিন্তু সেপারেট। এইরকম সচেতন দিদিদের আমাদের রয়েছে। একজন উঠে প্রতিবাদ করুন না, দেখবেন ঠিক সাপোর্ট পাবেন আপনারা। আপনারা গ্রামে কন্যাশ্রী করেছেন, ক্লাব করেছেন, কন্যাশ্রী ক্লাব, যেটা অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েদেরকে নিয়ে। এখন নতুন যে ম্যান্ডেটারি হয়েছে অপরাজিতা ক্লাব, করেছেন আপনারা? অ্যাডোলেসেন্ট গ্রুপ আছে আপনাদের? প্রোগ্রামটা এখনো আমাদের চলছে, এখনো চলে। যেটা বলছেন তো এখনো আমাদের চিত্র চলে, আমাদের চিঠিতে এইটাকে চালু করুন। পশ্চিম মেদিনীপুরে খুব এক ভীষণ, ওখান থেকে ওরা আমাকে ফোন করে, আমি ওখানে সমস্ত ভিডিও থেকে, যে লোকাল থানা থেকে সমস্ত নিজে এখানে থেকে ওখানে চাইল্ড ম্যারেজ কেস করেছি। কিন্তু কন্যাশ্রী ক্লাব আমাকে খুব হেল্প করেছে। ওখানকার টিচারগুলো খুব এক হাই স্কুল, নিজেরা মাইকিং করছে, নিজেদের খরচ করে, নিজেদের স্যালারি টাকা দিয়ে মাইক করে, টোটো করে গোটা গ্রাম প্রচার করতে চাই। আমরা দিল্লিতে সেই সব টিচারদের দেখে অ্যাওয়ার্ড দিয়েছি কৈলাস সত্যার্থীর স্যারকে দিয়ে। নোবেল প্রাইজ 2014 কৈলাস সত্যার্থী চেনেন আপনারা? বেটি বাঁচাও আন্দোলন করেছিল।
2014 বলছি আমার এলাকায় মেম্বাররাই তো আরো পঞ্চায়েতে বসে মেম্বারদের কথা বলছে। পঞ্চায়েতে বসে না, 13 বছরের মেয়ে 17 বছরের ছেলে বিয়ে হয়েছে। এখানে আমাদের অনেক কিন্তু পাইপ ছিল আর তপতি মাঝি তপতি মাঝি মেম্বার ছিল। এবারে 19 বছরের ছেলে 13 বছরের মেয়ে বিয়ে হয়েছে। তা এবার যখন আমরা সুপারভাইজারকে বললাম আমরা 4 জন আসা আর সুপারভাইজার অনেক বন্ধু বাইক আর তপতি মাঝি মেম্বার ছিল এসেছি তাদের আসতে তার ননদ তার দিদিমা মানে মামার বাড়িতে থাকে সবাই প্রচুর ঝগড়া করছে। মেম্বার তো তপতি মাঝি তার চুলের মুঠি ধরে মারতে যাচ্ছে। তাহলে সেখানে কি করে গিয়ে সচেতন করবো? তারপরে 6 মাস পরে সেই মেয়েটা আবার মানে আগুনে পুড়ে মরে গেল। 13 বছরে। শোনেন আপনাদের একটা কথা বলি, ঠিক আছে? ম্যাডাম বলছেন, তার মাঝে ইন্টারাপ্ট করলাম। আপনারা অনেকেই বলছেন ইনফরমেশন দেওয়ার ব্যাপারটা সিক্রেট রাখতে হবে। আপনি ইনফরমেশন দিচ্ছেন, আপনি জগৎকে জানিয়ে দেবেন কেন? আপনি আমাকে দেবেন, আমার ফোন নাম্বারে দেবেন, আপনার নাম ডিসক্লোজ হবে না। আপনি বড়বাবুকে দেবেন, আপনার নাম ডিসক্লোজ হবে না। অ্যাকশন পার্টে আমরা করব। আমরা এলাকার ছেলে নই, আমরা কিন্তু বাইরে থেকে পোস্টিং হয়ে এসেছি। আমাদের এলাকায় কোনোদিনও পোস্টিং হয় না, কারণ আমাদের কাজ করতে অসুবিধা হবে। তাই আমরা যখন আপনাদের থেকে ইনফরমেশনটা পাবো ডাইরেক্টলি আশা দিদিদের থেকে বা এএনএমদের থেকে বা জিএনএম যারা এরিয়াটা পুরোটা ঘোরে, আমরা কিন্তু আজকে এএনএম বা জিএনএম বা আশা দিদিদের কেন ডেকেছি? কারণ যাতে আমাদের সাথে ডাইরেক্ট ইন্টারাকশনটা আমাদের হয়। ওনারা কেন নিজেরা অ্যাকশন করতে যাবে? আমাদের সিভিকদেরকে বলা আছে তোমাদের অ্যাকশন পার্ট নেই, তোমাদের শুধু ইনফরমেশন কালেকশন পার্ট আছে। ইনফরমেশন কালেক্ট করো, আমাকে দাও, বাকি অ্যাকশন পার্ট আমি করব। আপনারা যদি ফোর ফ্রন্টে চলে আসেন তাহলে আপনাদের গায়ে থুতু দেওয়া হেন তেন যেসব ইনসিডেন্ট গুলো বলছেন এগুলো হওয়া খুব অবিসম্ভাবী। আপনাকে কেন টার্গেট করবে? আপনি শুধু ইনফরমেশনটা কালেক্ট করবেন যে এই বাড়িতে একটা মাইনর মেয়ে এসে বিয়ে করে, আপনি সেটা থানাকে দিয়ে দেন, আইসি কে দিয়ে দেন, ওসি কে দিয়ে দেন, সেকেন্ড অফিসারকে দিয়ে দেন, ম্যাডামকে দিয়ে দেন, দেখেন কাজটা হয় কিনা। আপনার নামও আসবে না সামনে, কিন্তু কাজ হয়ে যাবে। আপনারা ফোর ফ্রন্টে চলে আসতে যাচ্ছেন। ইনফরমেশন যদি আসার নাও দেয়, যেটা ওই আইসিডিএস যদি বলতে চাইছে যে ইনফরমেশন হয়তো আমরা দিলাম না, যে কোনো ভিলেজার থেকে আমরা পেতেই পারি, কিন্তু তারা এটা ওটাকে শুনতেই পারে। কারণ আমি তোমার পাশাপাশি কাজ করছি, হ্যাঁ, এটাই উনি বলতে চাইছেন। সেটা নাও দিয়ে থাকলে তারা তারা এটা শুনতে পারে। এবার সেটা রিপোর্ট করতে হবে আমাদের কাছে যে এরকম শুনতে হয়। দেখেন এই সমস্যাটা তো আপনার পাশের বাড়ির সঙ্গে হচ্ছে, আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে আছে। আমরা কাজ করছি, গালাগালি খাচ্ছি, এবং আমরা শুনছি আমাদের পিঠের চামড়াগুলো ফুল হয়ে গেছে। আমাদের হয়তো পুলিশ ডিপার্টমেন্টে ভুল করে একজন, কিন্তু গালাগালি খাচ্ছে সকলে। তাহলে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। ইনফরমেশন সিক্রেটলি দিতে হবে। ইনফরমেশন আমাদের কিন্তু চাইল্ড লাইন থেকে ডাইরেক্টলি ভায়া মেলে চলে আসে। আপনারা যদি চাইল্ড লাইনকে জানান, চাইল্ড লাইনও কিন্তু ভায়া মেলে আমাদেরকে দিয়ে দেয়। কে ইনফরমেশন দিয়েছে তার নাম ডিসক্লোজ হয় না, শুধুমাত্র চাইল্ড লাইনের নিচে নাম দেবে যে চাইল্ড লাইন, এবার চাইল্ড লাইন হিসেবে কাকে ধরবে। আর পুলিশ কোনো ডেটা ডিসক্লোজ করে না, পুলিশ খালি যে স্পটে ভেরিফাই করবে যে এখানে মাইনর মেয়ে আছে কিনা। আপনাদের আমি এইটুকু বলছি, আমি এর আগে ওসি ফ্রেজারগঞ্জ ছিলাম। ফ্রেজারগঞ্জে আমি যে কটা ইনফরমেশন পেয়েছি, ওই ছবি দিদি আছে উনি আর ছিলেন ফ্রেজারগঞ্জের দায়িত্বে, ওই ম্যাডাম, যে কটা ইনফরমেশন আমি পেয়েছি প্রত্যেকটা ইনফরমেশন ভেরিফাই করা হয়েছে। এবং এরকমও নজির আছে ফ্রেজারগঞ্জে মৌসুমী আইল্যান্ডে একটা মেয়ে মাইনর এজে বিয়ে হয়েছিল, কেউ জানে না, মেয়েটাকে কলকাতা পাঠিয়ে দেওয়া হয়েছিল। কলকাতাতে যখন মেয়েটা প্রেগনেন্ট হলো, তখন মেয়েটা যেহেতু মাইনর অবস্থাতে প্রেগনেন্ট হয়েছিল, মেয়েটার কিছু কমপ্লিকেশন ছিল। যে গাইনোকোলজিস্ট ওকে টেবিলে তুললো, সে কিন্তু ওকে দিয়ে সই করালো। ও কিন্তু জানেও না যে কিসে সই করলো, ও কিন্তু এফআইআর এ সই করলো। এবং যেহেতু কমপ্লিকেশন ছিল, সেহেতু কিন্তু ডাক্তার কিন্তু ওখানে পক্সো একটা কেস স্টার্ট করতে বলে ভবানীপুর থানাতে, ভবানীপুর থানা কেস স্টার্ট করলো, করে সোজা পাঠিয়ে দিল ফ্রেজারগঞ্জে 0 এফআইআর করে। আমাকে কিন্তু সেই ছেলেটাকে অ্যারেস্ট করতে হয়েছে। সেই মেয়েটা জন্ম দিয়েছে, তার বাড়িতে গিয়ে দেখছি 10 দিনের একটা বাচ্চা আছে। তাহলে সেই অ্যাকশন পার্টও আমরা করতে হচ্ছে। এর মানে এই নয় যে মাইনর মেয়ে বিয়ে হয়ে গেল আর বাচ্চা হতে গিয়ে যখন সমস্যা হবে তখন ডাক্তারবাবু বলবেন না, ডাক্তারবাবু আগে এফআইআরটা করবে। এখনো এফআইআরটা হয়তো কাকদ্বীপ থানা, এই কাকদ্বীপ হসপিটাল করে না, কিন্তু কলকাতার দিকে কিন্তু শুরু হয়ে গেছে। এবং জিরো এফআইআর এর কনসেপ্ট নতুন না পুরনো, কিন্তু নতুন আইনে এমন ভাবে এসছে যে 0 এফআইআর যে কেউ যেখানে বসে
সেখানে করতে পারবেন। 0 FIR করে দিলে ওখান থেকে ডাইরেক্ট চলে আসছে। এবার যেটা আপনারা বলছেন এলাকার মেম্বারদের একটা সমস্যা আছে, আমিও এটা ফেস করেছি। এলাকার মেম্বাররা এটাকে, কিছু মেম্বার আছে যারা মানে ফুললি অ্যান্টি চাইল্ড ম্যারেজের, কিছু মেম্বার আছে যারা সাপোর্ট করে দেয়। তো তাদের মধ্যে এরকমও দেখা গেছে বার্থ সার্টিফিকেটে মাইনর, তার একটা এফিডেভিট করেছে বা নোটারি করেছে, করে বলছে দেখেন ওটা বার্থ সার্টিফিকেট ভুল ছিল, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ওটাকে 18+ দেখিয়ে দেওয়া হচ্ছে। তো আধার কার্ড তো চেঞ্জ হচ্ছে, এডিট করে বসিয়ে দিচ্ছে কম্পিউটারে, কোনো দোকান থেকে এডিট করছে, এডিট করে সালটা চেঞ্জ করে দিচ্ছে। আমি এরকম প্রচুর পেয়েছি। কিন্তু আমি এটাও বলছি যে ওইগুলোতেও কোনো লাভ হয় না। আমরা যখন চাইল্ড ম্যারেজ থেকে কমপ্লেন পাই, আমরা কিন্তু আধার কার্ড ভেরিফাই করাই বা বার্থ সার্টিফিকেট ভেরিফাই করাই, তখন কিন্তু আর এই নোটারির যে কাগজটা ওটাও ডুপ্লিকেট, সবকিছুই যা করা থাকে ওটা ডুপ্লিকেটই করা থাকে। তো আপনারা শুধু, আপনাদেরকে এটাই বলার যে আপনারা ইনফরমেশনটা আমাদের পাস করেন, কিন্তু ফোর ফ্রন্টে যাওয়ার দরকার নেই। তার জন্য আমরা আছি অ্যাকশন কার্ড করার জন্য। আপনি আইসি কে বলেন, ওসি কে বলেন, সেকেন্ড অফিসারকে বলেন, দেখেন আপনার কাজটা হয় কিনা। আপনার কাজটা 100% বলছি হবে। বাকি ম্যাডাম কন্টিনিউ করুন, আমি পরে স্যার বললেনই সবকিছু। আমি পানিশমেন্টটা কিন্তু বলবো চাই। জানেন কি সুপ্রিম কোর্টে কি হয়েছে? পানিশমেন্ট মানে শাস্তি কি হতে পারে চাইল্ড ম্যারেজে? কাদের এগেইনস্টে কেস হতে পারে জানেন চাইল্ড ম্যারেজে? হ্যাঁ, ডেকোরেটরের যারা প্যান্ডেল বাঁধে, ডেকোরেটর, তাদের এগেইনস্টে কেস হতে পারে। প্রেজেন্ট যারা যাবে সবার হবে। ঠাকুর মশাই তার এগেইনস্টে হতে পারে। যে নিয়মটা খেতে আসে তারও। ওই জন্য খাওয়ার আগে কিন্তু ইনফরমেশন দিয়ে যাবেন যে আমি চাইল্ড খেতে যাচ্ছি, তারপর আমরাও খেতে যাবো, অসুবিধা নেই। কিন্তু ইনফরমেশন দিয়ে যাবেন, এটা রিকোয়েস্ট আপনাদেরকে। যেখানে যেখানে যাই পান কেন একটুখানি আমাদের টুস করে শুধু খবর দিয়ে দেবেন, আমরা চলবো। আপনাদের কোনো ভয় না। গোলাঘাটে এরকমও ঘটনা আছে, খাবার রেখে পালিয়ে গেছে। হ্যাঁ, আমাদের কার্তিক দিতে হয়েছে। এইখানে বদলাকে হয়েছে, আদর্শের সামনে একটা হয়েছে। আমি কিন্তু মূলমন্ত্রী, আমি কিন্তু করেছি, দুদিন পরে করেছে। এখানে তো দিতে পারিনি, সেই গ্রাম সচেতন নয়, কিন্তু কিছু করার সেই গ্রামটা সচেতন হতে হতো। তবে যখন এখানে সচেতনতা ছিল বা আমার কাছে একটু খবর এসেছিল, তার জন্য আমি করলাম। 2 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা আছে। খাওয়ার আগে ব্যাংকে মজুত করে যাবে, ঠিক আছে? 1 লাখ টাকা জরিমানা, 2 বছরের জেল, চাইল্ড ম্যারেজ কেসের পানিশমেন্ট। যাবেন আর খেতে? কিনে যেতে হবে। আধারও কিন্তু অ্যাপ্লিকেন্ট নয়, আধারে বয়স টয়স কিছু অ্যাপ্লিকেন্ট নয়, একদম বার্থ সার্টিফিকেট দেখুন। বার্থ সার্টিফিকেট। আর ওখানে বাবা অবশ্যই জানবেন, কাজের হলে জানাবেন। হ্যাঁ, তাহলে যাবেন না কিন্তু। কার্ড যে দিতে যাবে সেখানে বলুন যে মেয়ের জন্ম তারিখটা লিখে দিন আর বাবার ছেলের জন্ম তারিখটা লিখে দিন, তারপর আমি কার্ড দেবো। বিয়ের দিন লাস্ট মোগরার ওয়ানে আমি 1 সপ্তাহ আগে না 18 তারিখ, তারিখটা মনে আছে, 18 তারিখ, 1 মাস আগে বিয়ের দিনই তাকে আমি বন্ধ করছি। বিয়ের দিনই কুস্তি থানার আন্ডারে বিয়ের দিনই গায়ে হলুদ সব উঠে গেছে। মেয়ের বয়স 16 বছর, ছেলের ওখানে যা রিচুয়াল চল, এখানে যা রিচুয়াল চল, সেগুলো চলছে মোটামুটি। সেই মুহূর্তে আমরা উইথ পুলিশকে নিয়ে গেলাম। তারপরে বলছে খুব ধার দেনা করে আমি বিয়ের অ্যারেঞ্জ করেছি, কি করবো ম্যাডাম একটু মেনে নিন। মানে 17 বছর 10 মাস অব্দিও তো আমি এখানে আসতামও না, কিন্তু 15 বছর 10 মাস বয়স, 16 বছর আমি ধরছি। কি করে আপনি বলছেন মেয়ে দিয়ে দেওয়ার কথা? আমি এত টাকা জোগাড় করে বিয়ে দিচ্ছি, আমার এইগুলো দেনাগুলো কি হবে? কন্যাশ্রী কি মেয়ে পাবে না? পাবে তো, রূপশ্রী পাবে না? সেগুলো মানে একত্র করে তার মেয়ে বিয়ে হয়ে যাবে। এগুলো কেন আপনারা নিচ্ছেন না? ভাব দেনা করে কেন বিয়ে দিচ্ছেন? পড়ান, K1 K2 করে তো এমনি কন্যাশ্রী পাবে, বিয়ে রেজিস্ট্রি করলে কার্ড দিলে সে এমনি রূপশ্রী পাবে। দিদি এত কিছু করে রেখেছে, তোমরা তার ফ্যাসিলিটি নেবে না, কিন্তু লোকের কাছে হাত পেতে মেয়ের বিয়ে দিচ্ছে। বাবা জানে মেয়ে তো পালাবে, ওই জন্য আগে থাকতে বিয়ে। সে তো ভিতরের গল্প, কিন্তু তাকে তো বলতে হবে যে বলতে ধার দেনা করে বিয়ে দিচ্ছি কেন? খুব সত্যি কথা, খুব পুয়ার ফ্যামিলি, 3-4টে বাচ্চা, ওটা বড় মেয়ে, একজন করে পার করতে হবে, পরের জেনার বাচ্চাগুলোকে পড়াতে হবে, কিছু না মাধ্যমিক দেওয়াতে হবে। তবে তো আধার কার্ডও কিন্তু এডিট করা,
লাস্ট জানুয়ারিতে এডিট করেছে, সেটা কার্ডের উপরে একদম বোঝাই যাচ্ছে, ডেট দেওয়া থাকে, এডিটের ডেট যেদিন আপডেট করে। কিন্তু আমার কাছে প্রুফ ছিল মানে ব্যাকের যে আধার কার্ড এবং স্কুল সার্টিফিকেট, যেদিন ও 5-এ হাই স্কুলে ভর্তি হয়েছিল সেখানে ডেট অফ বার্থ লেখা থাকবে, অ্যান্ড যেটা ডিও স্কুলের মানে ইয়ে করেছিল, রেজিস্ট্রেশন করেছিল 9-এ, সেই কার্ড আমি জোগাড় করেছি। তখন তার মা নিজে বলছে যে হ্যাঁ আমি আধার কার্ড চেঞ্জ করেছি। সেই বিয়ে বন্ধ হলো, কি হলো, কেস আমরা করলাম না, যদিও সত্যি খুব পুয়ার ফ্যামিলি, তাই কেস করিনি, আমরা আন্ডারটেকিং করেছিলাম। আন্ডারটেকিং একটা ফরম্যাট আছে, সেটাতে গভর্নমেন্ট রেজিস্টার প্রধান সাহেব বা মেম্বার ম্যাডাম স্যার যে কেউ স্ট্যাম্প দিয়ে সিগনেচার করতে হবে, সেটা তখন গভর্নমেন্টের এতে আওতায় আসবে। সেটাই হবে একটা ইস্যু, যে আর দ্বিতীয়বার যদি ও বিয়ে করতে যায় তখন কিন্তু এই আন্ডারটেকিং এর উপরে ওরা আবার কেস হবে। যার জন্য এখন ফরম্যাট এসেছে আন্ডারটেকিং, মুচলেনা যেটা বলে, মুচলেনা লিখে নেওয়া। পঞ্চায়েত থাকবে, অফিসাররা থাকবে, এনজিও থাকবে, সিডিপিও থাকবে, তাদের উপস্থিতিতে একটা মুচলেনা লিখে নেওয়া বা আন্ডারটেকিং করা, তার উপরে গভর্নমেন্ট রেজিস্টার পঞ্চায়েত থেকে পড়বে। সেটাকে দেখিয়ে আপনাকে ওকে 18 বছর রাখতে হবে, যে এই তুমি এখানে তুমি তোমার বাবা মা সাইন করলো মানে তুমি আর 18 বছর না হওয়া পর্যন্ত বিয়ে করতে পারবে না। যদি কোনো কারণে বিয়ে করে থাকো তাহলে এর উপরেই ঠিক আছে। তাই অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েগুলোকে একটা প্রথম গ্রুপ করতে হবে চাইল্ড ম্যারেজের জন্য, বিশেষ করে ওরাই কিন্তু সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবে তার ওই বান্ধবী বা বন্ধুর জন্য। হয়তো বাবা মা চাপে পড়ে অনেক ছেলে মেয়ে বিয়ে করতে বাধ্য হয়, হয়তো কোনো ক্লোজ ফ্রেন্ডের কাছে সে গিয়ে বললো যে আমি বিয়ে করতে চাই না, আর আমার মা বাবা এভাবে জোর জবরদস্তি আমাকে বিয়ে দিচ্ছে, সেই বন্ধুরাই কিন্তু একত্রিত হয়ে সেই বিয়েটাকে বন্ধ করতে পারে। তাই আমাদের আগে অ্যাডোলেসেন্ট গ্রুপ তৈরি করতে হবে, যেটা কন্যাশ্রী ক্লাব বা অপরাজিতা ক্লাব, সেটা আগে করতে হবে। এটা আমি জানি না কেন এই পঞ্চায়েতে হয়নি, সব পঞ্চায়েতে হয়েছে এবং ওরাই অ্যাক্টিভ। এটা আপনাদের বিশেষ করে আশা দিদিদের এটা কাজ, এটা আপনাদের করতেই হবে। সে 5 জন যদি গ্রামে থাকে 5 জনই হোক, কিন্তু ওদেরকে একটা লেয়ার করে দিতে হবে, ওদেরকেই কিন্তু কন্টিনিউ মানে কাউন্সিলিং দিতে হবে, ওদেরকেই কন্টিনিউ এই জিনিসগুলো বোঝাতে হবে যাতে ওরা গিয়ে বাকিদেরকে বোঝাতে পারে। করবেন তো? তাই করবেন না? মাদার্স মিটিং আপনাদের মাদেরকে বোঝান, এরকম কিন্তু অ্যাডোলেসেন্টদেরও মিটিং হয়, যেটা সিনি আসে আপনাদের এখানে, সিনিটা করে করে দিদি ভাই, আমাদের আলাদা কোনো প্রোগ্রাম করে না, ওরাও হেলথের কাজ করে, ওরা ট্রাফিকিং নিয়ে কাজ করে, ওরা শুধু হেলথের কাজ করে, মেয়েদের যে গাইনোলজিস্ট যে প্রবলেমগুলো সেইগুলো চিনি করে, আদারওয়াইজ কিছু না। ওদের এ নেই মানে পাওয়ার নেই, ওরা একটা নেই, শুধুমাত্র যে মেয়েদের যে প্রবলেমগুলো ন্যাপকিন হ্যানা টানা ওইগুলো নিয়ে করে। আমাদের কাছে রেজিস্ট্রেশন একটা পারমিট আছে, যার জন্য আমরা অল ইন্ডিয়াতে এটা নিয়ে কাজ করি বা ইন্ডিয়ার বাইরেতেও আমরা কাজ করি। অন্যের সাথে আছে আমাদের এখানে আছে, না সব জায়গায় তো ওরকম যেমন নামখানা ব্লকের ওই হসপিটাল মোড়ে যেটা আপনার নিয়ম হয়েছে ওখানে অন্য না, আমাদেরও ছিল জায়গা নেই, ওখানে একটা হসপিটাল, ওখানে এরা না হয়তো হসপিটালটা আছে বলে ওটা তো অবস্থা ভালো মতো নয়। যেমন কুলপিতে রয়েছে অনেক আলাদা ক্লিনিক আছে, জায়গা নেই বলে ওই জন্য হসপিটালে বসে। অনেক সাথে ওর সাথে আমরা প্রোগ্রাম করি, বেশিরভাগটা বেশি কুলপি ব্লকের বিএমওএস খুব এক, কুলপি ব্লকের বিএমওএস খুব এক, যেখানে যা হোক না কেন আমাদেরকে ফোন করে বা আশা দিদি আইসিডি দিদিরা প্রচুর এক। ম্যাডাম নাম্বারটা নেবেন ম্যাডাম? আগে বলুন নাম্বারটা আমার লাগবে। অবশ্যই আপনার মুখটা চেনা চেনা বাট আমি মনে করতে পারছি না। দেখেন আজকে আপনাদেরকে এখানে ডাকা মেইনলি আমরা কিন্তু স্কুলে স্কুলে করি স্বয়ংসিদ্ধা প্রোগ্রামটা। স্কুলের বাইরে আজকে পঞ্চায়েত অফিসে কেন করা হচ্ছে, পঞ্চায়েত অফিসে আমাদের কেন দরকার হচ্ছে, কারণ হচ্ছে পঞ্চায়েত অফিসে প্রথম কথা হচ্ছে পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান যেনারা আছেন, তারপরে হচ্ছে আশা দিদিরা,
আর হচ্ছে যারা এএনএম জিএনএম আছেন। তো আমাদের এটা বক্তব্য যে আপনারা যেভাবে ছড়িয়ে আছেন সেইভাবে আমরা কিন্তু সবসময় ছড়িয়ে থাকতে পারি না, আমাদের সংখ্যা সীমিত, আমাদের কাজ করার পরিসর অনেক, কিন্তু আমাদের সংখ্যা সীমিত, যার জন্য আমাদেরকে আপনাদের হেল্প নিতে হয়। এবার আপনাদের মাধ্যমে যদি আমরা এই সচেতনতাটা বাইরে ছড়িয়ে দিতে পারি সেইটা আমাদের জন্য খুব উপকৃত হব। আমাদের এটাই মনে হয়েছে, যার জন্য এই প্রোগ্রামটা আমরা পঞ্চায়েত লেভেলে স্টার্ট করেছি। আমরা শুধু এই প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতে নয়, আমরা কিন্তু সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোতে এই ধরনের প্রোগ্রাম আমরা করব, এবং যেখানে আমাদের মেইনলি আমরা চাইবো যে পাবলিক তো আসবেই, সাথে পঞ্চায়েত মেম্বাররা এবং আশা দিদিরা থাকবে, এবং যদি পসিবল হয় তাহলে এএনএম জিএনএম সাহেবরা থাকবে। তো আমাদের এইটা করার উদ্দেশ্য এটাই যে প্রথমত আপনারা আপনাদের বাড়ির মেয়েদেরকে সচেতন করবেন, বাড়ির ছেলেদেরকে সচেতন করবেন। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে বাল্য বিবাহটাকে স্টপ করা হচ্ছে আমাদের মেইন কাজ। বাল্য বিবাহকে স্টপ করতে হবে। বাল্য বিবাহ যেভাবে হচ্ছে, যে ধরনের ধরেন ছেলেদের ক্ষেত্রেও বাল্য বিবাহই 18+ হয়ে গেলেও সেটা বাল্য বিবাহই থাকে। 21 বছর না হলে সেটা যদি সেটা বলা, সেটা হচ্ছে 21 বছর না হলেও যেটা হচ্ছে সেটাও কিন্তু বাল্য বিবাহই থেকে যাচ্ছে। তাহলে বাল্য বিবাহ শুধুমাত্র যে মেয়েদের জন্য অ্যাপ্লিকেবল এটা নয়, বাল্য বিবাহ কিন্তু ছেলেদের জন্য সমানভাবে অ্যাপ্লিকেবল। চাইল্ড ম্যারেজ প্রভিশন অ্যাক্টে আমরা কিন্তু যতগুলো কেস করেছি, আমার ভোলাহাটের এরিয়ারে অনেকগুলো কেস করা হয়েছে, সেটার মধ্যেও বাল্য বিবাহ করে চাইল্ড ম্যারেজ প্রভিশনের উপরে অনেকগুলো কেস কিন্তু আমরা করেছি। কিছু রিকভারি হয়েছে, পক্সো যেগুলোতে হয়েছে, পক্সোর এখন আমরা মোটামুটি কম বেশি জানেন। তো এটা আমাদের উদ্দেশ্য, এটা হচ্ছে আরেকটা জিনিস। এটা প্রথমত আমি বাল্য বিবাহ বললাম। যদি এরিয়াতে কখনো কোনো খবর পান, আমি বলছি আপনাদেরকে অ্যাসিওর করছি, কোনো পুলিশ এই চাইল্ড ম্যারেজের সঙ্গে নেগোসিয়েশনে রাজি নয়। চাইল্ড ম্যারেজ হচ্ছে মানে প্রত্যেকটা পুলিশ অফিসারের নৈতিক এটা ব্যাপার যে সে কিন্তু চাইল্ড ম্যারেজটা রোখার জন্য করবে। আপনার কাছে ধরেন আইসি নাম্বার নেই, ওসি নাম্বার নেই, বা সেকেন্ড অফিসারের নাম্বার নেই, আপনি যে কোনো পুলিশ কর্মীকে জানান যে এই ঘটনা আছে, দেখবেন কেউ না কেউ ঠিক ওখানকার স্টেপ নিয়েছে। কারণ হচ্ছে এই বিয়েটাকে আটকাতে হবে। দ্বিতীয় হচ্ছে মেয়েরা যে চলে আসছে না, তারা দেখতে স্কুলে পড়া যে মেয়েগুলো আছে, বাচ্চা বাচ্চা তারা কিন্তু পালিয়ে যাচ্ছে। এবার তাদের মায়েদেরকে সচেতন করতে হবে। আপনারা যেহেতু এলাকায় ঘুরে, যেহেতু আপনারা কিন্তু কথায় কথায় যেহেতু আপনাদের মাদার মিটিংগুলো হয়, তখন কিন্তু এই মেয়েদের যে চলে যাওয়া এই ব্যাপারগুলো জানাতে হবে। মেয়েরা চলে যাচ্ছে, শুধু আমাদের থাকতে পারছে না। আমাদের কাছে ম্যাক্সিমাম রিপোর্ট আছে, হয় তারা বিদ্যালয়ে বৃদ্ধি হচ্ছে, নাহলে কোনো না কোনোভাবে বাড়ি তাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এবং এখানে চাইল্ড ম্যারেজটাও প্রহিবিটেড। চাইল্ড ম্যারেজটাও কিন্তু চাইল্ড ওয়ার্কাররা চাইল্ড লেবার যেটা। তো লেবাররা যখন বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছে, বাচ্চাকে অনেক কম পয়সায় কাজ করাতে পারছে। এখান থেকে যখন একটা মেয়ে বা একটা ছেলে চলে যাচ্ছে, সে কিন্তু গিয়ে ওই চাইল্ড লেবার হয়তো কোনো চায়ের দোকানে কাজ করছে, নাহলে কোনো পান বিড়ি সিগারেটের দোকানে কাজ করছে, মিষ্টির দোকানে কাজ করছে। কিন্তু এগুলো তার কাজ নয়। তার একটা সে জন্মেছে, তার অধিকার আছে, সে শিক্ষা পাবে, সে তাকে শিক্ষিত করতে হবে। যার জন্য কিন্তু আমাদের সমস্ত গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো তো আছে, সাথে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো এনজিও আছে, তারাও কাজ করছে এইগুলোর উপর। তাহলে যখন একটা মেয়ে বা একটা ছেলে চলে যাচ্ছে, শুধুমাত্র আমরা কথা বলছি নারী পাচার। নারী পাচার শুধু হয় না, আর বাচ্চাদেরও মানে ছেলে বাচ্চারাও পাচার হয়। এবং নারী পাচার মানে যে শুধু মাইনর বাচ্চা পাচার হবে এরকম নয়, অ্যাডাল্ট মহিলাও পাচার হয়ে যাচ্ছে। অ্যাডাল্ট মহিলাও কোনো না কোনো বাজে করে সে কিন্তু সেখান থেকে চলে গিয়ে দেখা যাচ্ছে সেও কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তার যেটা করণীয় ছিল সেটা করা যাচ্ছে না। এবং তাদেরকে আপনারা যদি মেইন স্ট্রিমে ফিরিয়ে আনতে চান, তাদেরকে পারা খুব মুশকিল। প্রচুর রিহ্যাবিলিটেশন সেন্টার আছে যেখানে ম্যাডামরা কাজ করেছেন বা গেছেন। মেয়েদের কিন্তু সেই যে ইনকাম বা তাদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইল থেকে আবার তার বাড়ির লাইফস্টাইলে ফিরিয়ে আনা, এটা কিন্তু খুব কষ্টসাধ্য। এবং আমাদের একটা কেস তো আপনাদের বললাম 0 FIR এর, আরেকটা ভোলাহাটের একটা কেস বলছি। ভোলাহাটের একটা কেসে কি হয়েছিল, মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে গেছিল, মাইনর মেয়ে।
আমাদের থানাতে কেস হয়, কিন্তু হঠাৎ করে মেয়েটা কল করে যে মেয়েটাকে নিয়ে যাওয়া হয়েছে কোনো একটা জায়গাতে যেখানে তাকে একাধিক পুলিশের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হচ্ছে, এবং সেখান থেকে কল করেন আপনাদেরকে কল করছে না লাইট হাউস আরামবাগে। তো প্রথম কিন্তু ওনাদেরকে কল করে মেয়েটা জানায়, যেভাবে হোক মেয়েটা কোনোভাবে নাম্বার পেয়েছে, তারপরে ম্যাডাম কিন্তু আমাদের আইসি স্যারকে জানায় যে এরকম এরকম ঘটনা। ওই মেয়েটাকে রিকভারি করা হয়, মানে মেয়েটার ট্রাফিকিং হয়ে গেছিল। এটা একটা বিরাট বড় আমাদের কাছে সাফল্য। 5 জন অ্যাকিউজ আছে, যে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িটা পর্যন্ত থানাতে সিজ রয়েছে, এবং গাড়ি পাচারের যে কেস 370 সেই সেকশনের কেসটা করা আছে। এখনো কিন্তু সেই আসামি এখনো পর্যন্ত হাইকোর্ট থেকে বেল হয়নি। কেসটা খুব ভালো দিকে আছে, এবং কেসটা কনভিকশন হবে, 5 জনেরই কনভিকশন হবে, কেউ বেল পায় না। হ্যাঁ, 2টো মেয়ে আছে, আর একটা মানে 2টো মেয়েই পায় না। তো হ্যাঁ অ্যাকিউজ, হ্যাঁ একজন মানে আর কি দালাল, মানে সোনাগাছি যে দালাল, মানে প্রথমে কিন্তু তাকে সোনাগাছিতে নিয়ে যাওয়া হয় এটাকে, সোনাগাছি থেকে তাকে দু একটা কাজও ওখানে করে ওখান থেকে আরামবাগ নিয়ে চলে যায়। আরামবাগে গিয়ে যে লোকটাকে আমরা অ্যারেস্ট করেছি আরামবাগে, সে যথেষ্ট প্রতিপত্তিশালী একটা লোক আরামবাগে, এবং প্রচুর পয়সা করে আছে তাদের সম্পত্তিও প্রচুর। তাদেরই হোটেলটাও মনে হয় তাদেরই খুব সম্পর্ক, লাইট হাউস হোটেল, হোটেলটার নাম আমি নিজে গেছিলাম। টাকা 12,000 টাকা তাকে দিতে হচ্ছে। তো এই ঘটনাটা আমরা এক্সপেক্ট করছি যে ওটাতে আমাদের এত সুন্দর করে টেকনিক্যাল এভিডেন্সগুলোকেও কালেক্ট করা আছে, যে মেয়েটার কখন কখন টাওয়ার লোকেশন চেঞ্জ হয়েছে। মেয়েটা প্রচন্ড বুদ্ধিমতী, মেয়েটা কিন্তু কখনোই মানে ফোনকে ছাড়েনি। সে কিন্তু ওরা যেখানে যেখানে গেছে ওকে নিয়ে গেছে, জানে যে ও প্রতিবাদ করে পারবে না, ওকে মেরে ফেলবে, কিন্তু মেয়েটা কিন্তু ওদের সঙ্গ দিয়ে গেছে। দিয়ে যখনই ওর সুযোগ পেয়েছে, যখনই ওর রুমের ভিতরে লোকটা ঘুমিয়ে পড়েছে, যে লোকটার সাথে শারীরিক সম্পর্ক হচ্ছে, ও কিন্তু সেইখান থেকে ফোন করে ম্যাডামদেরকে, যখনই ফোন করে ম্যাডামরা কিন্তু সাথে সাথে আমাদেরকে জানায় যে এরকম একটা ঘটনা হচ্ছে। এবং এটাকে আমরা ওই ধর্মতলা থেকে রেস্কিউ করি, ময়দান ওখান থেকে আমরা রেস্কিউ করে নিয়ে আসি মেয়েটাকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে, তাকে হোমে রাখা হয়েছিল, এবং তাকে কাউন্সিলিং করে, ম্যাডামরাই কাউন্সিলিং করেছে। তো প্রচণ্ড হেল্প আমরা শক্তি বাহিনীর থেকে পেয়ে থাকি। তো এমনকি আমরা মানে আজকে ধরেন এই জয়েন্টলি যেটা করছি, যেখানে সুব্রতবাবু আছে, তিনিও চাইল্ড লাইনে কাজ করেন। আমি যখন কাকদ্বীপ থানাতে প্রথম এসে জয়েন্টলি আজ থেকে 5-6 বছর আগে, তখনও কিন্তু আমি ওনার থেকে হেল্প পেয়েছিলাম। আর ম্যাডামের সাথে আমার কাজ করতে করতে পরিচয় হয় ভোলা থেকে পরিচয় হয়ে তারপরে তেজারগঞ্জেও প্রচুর রিকভারি হয়েছে, ভোলাতেও প্রচুর রিকভারি হয়েছে। শক্তি বাহিনী আমাদের কীরকমভাবে হেল্প করে, কেন আমরা ওদের সঙ্গে অ্যাটাচড হয়ে এই প্রোগ্রামটা করছি, তার কারণ হচ্ছে এটাই যে আমরা যখন কোনো মেয়েকে রিকভারি করতে যাই, যখন ওনারা আমাদেরকে বলে, মানে আমরা জাস্ট ওনাদেরকে লোকেশন দিয়ে বলে দিই যে ম্যাডাম ওটা একটু দেখবেন, ওখানে ওনাদের লোক পৌঁছে যায়, গিয়ে দেখে নেয় যে হ্যাঁ সত্যি আছে কিনা, এবং যদি হয়েও থাকে তাহলে তারাই রিকভারি করে তারা রেখে দেয়। আমরা যতক্ষণ গিয়ে নিয়ে আসবো ততক্ষণ ওনারাই দেখভাল করেন, আমাদের প্রচণ্ডভাবে হেল্প করেন। আমাদের টিকিট কনফার্ম না হলেও ওনাদেরকে বলে আমরা কিন্তু টিকিটটা কনফার্ম করেন। তো এতগুলো হেল্প আমরা ওনাদের থেকে পাই, যার জন্য আজকে শক্তি বাহিনীর সাথে আমরা এতটা অ্যাটাচড। এবং আপনাদেরকে বলবো আপনারাও অ্যাটাচড হন, আমরা আমাদের ফোন নাম্বার শেয়ার করে যাবো আপনাদেরকে। আপনারা কিন্তু যা ইনফরমেশন পাবেন, আমরা বলছি আপনাদের আইডেন্টিটি একদম ডিসক্লোজ হবে না, আপনারা ইনফরমেশনটা খালি আমাদেরকে দেন, বাকি অ্যাকশন পার্ট আমরা করবোই, এটুকু আপনারা নিশ্চিত থাকেন। আমি না যাই, কেউ না কেউ যাবে, কিন্তু যাবো, গিয়ে চেক করবে যে ওখানে কি আছে, দেখবেন ওখানে কাজ হয়েছে, আবার 2 দিন পর আবার মেয়েটা চলে আসবে, আবার দেবেন ইনফরমেশন, তখন কিন্তু মনে আর কারো কথা শুনবো না, তখন কেস করে যাবে। প্রথমবার যদি আমরা শুনেও নিই হ্যাঁ স্যার আর দেবো না, 18 বছর না হলে, তখন ওই যে ম্যাডাম বললো যে আমরা একটা মুচলেখা নিয়ে নিই, মুচলেখা নিয়ে যদি মেনে নিল ঠিক আছে, আটদার আবার হচ্ছে, তাহলে কিন্তু আমরা আর ওইসবের মধ্যে যাবো না, আমরা আইনি প্রসিডিওর স্টার্ট করবো। এবং সেখানে মেয়ের মা বাবা, ছেলের মা বাবা অবশ্যই অ্যারেস্ট হবে, এবং ছেলে যদি মাইনর থাকে ছেলেকেও আমরা ডিভোর্স পাঠাবো, আর যদি মেয়েও মাইনর থাকে তাহলে আমরা তাকে হোমে পাঠাবো। আপনাদের এইটুকু ভরসা আমি বলছি রাখতে পারবেন যে আপনাদের আইডেন্টিটি ডিসক্লোজ হবে না, আপনারা আমাদেরকে জানান, ইনফরমেশনটা দেন, আপনাদের অ্যাকশন পার্টে সুবিধা হবে। আপনারা ঘরে বসে বা ঘরের বাইরে থেকে ইনফরমেশন দেন, যখন আপনি ঘুরতে চলে গেছেন তখন ইনফরমেশন দেন, আর যদি আপনাকে উল্টোপাল্টা কেউ এসে বলছে সেটাও আমাদেরকে কমপ্লেন করে জানান। আজকে ম্যাডামকেও অনেক কথা শুনতে হচ্ছে অনেক জায়গা থেকে, ম্যাডাম
আমার মৌসুমীতে কাজ করেন ওই ম্যাডাম যে আছে ছবি ম্যাডাম, তো উনিও কিন্তু এদিক ওদিক থেকে যদি কখনো কোনো থ্রেট এসে থাকে উনি কিন্তু আমার কাছে জানিয়েছে যে স্যার এরকম একটা ইয়ে আসছে আমার উপর, তো আমরা কিন্তু সাথে সাথে অ্যাকশন নেব, এটুকু নিশ্চিত থাকি। তো আমার এইটুকুই বলার যে আমরা যাওয়ার আগে আমাদের ফোন নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে যাব, যেরকম যেরকম মনে হবে আপনারা ইনফরমেশন, শুধুমাত্র যে মহিলা পালিয়ে যাওয়ার ইনফরমেশনই দেবেন এরকম নয়, এলাকা থেকে যদি এমন কোনো ইনফরমেশন থাকে যেটা মনে হচ্ছে যে সমস্যা হতে পারে তাহলে অবশ্যই আমাদেরকে জানান, আমরা ইনফরমেশন পেলে অবশ্যই সেটার উপর অ্যাকশন করব। ঠিক আছে, প্রথমেই আমি বিজেপির পক্ষ থেকে কাকদ্বীপ থানা, নগর গ্রাম পঞ্চায়েত এবং উপস্থিত যারা এখানে আছেন আশাকর্মী এবং যারা সবাইকে আমরা খুব সুন্দর বলেছে, স্যার তো ভালোভাবে সব বুঝিয়ে দিলেন, আপনি কিছু নেই। আমি জাস্ট বলবো এরা বলেছেন কিভাবে হয়, আমি জাস্ট বলবো এটা কি করলে হবে, কি করলে এটা হবে। ওষুধ খাওয়ার আগে যদি সেটাকে প্রিভেন্টিভ হিসাবে যদি আমি নিজেকে স্বাস্থ্য সচেতনতা হিসাবে আমি করি তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা যে কিভাবে কেন হবে না, তার প্রথম এবং প্রকৃষ্ট উদাহরণ যে আজকের আমরা এখানে কেন এসেছি, আমরা কেন এসেছি এটা বন্ধ করার জন্য এসেছি, এই সচেতনতা। এবং আপনাদের একটা ইনফরমেশন দিই, কাকদ্বীপ থানা আমার ওয়ার্ডের থানা, কাকদ্বীপ থানায় কিন্তু এই মুহূর্তে জিরো পাচারের সঙ্গে জিরো। চাইল্ড ম্যারেজ ওগুলো তো বলবো আমার দোষ আপনার দোষ সব, চাইল্ড ম্যারেজ কিছু আছে এটাই করতে, হ্যাঁ আচ্ছা বলছি চাইল্ড ম্যারেজে কিন্তু পাচার যেটা মেয়েদের কিন্তু সাংঘাতিক ক্ষতি করে। প্রথমে আমাদের বলতে হবে পাচার কি, পাচার কাকে বলে। বাবা আমি চলে যাবো এই যে তুমি আপনি আমাকে বলবেন আমার বাবা মা তো আমাকে কাজ করতে পাঠিয়ে দিয়েছে না, কোনো নাবালিকা যদি তার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাকে যদি এক স্থান থেকে অন্য স্থানে কোনো অসৎ উদ্দেশ্যে নিয়ে গিয়ে ব্যবহার করা হয় তাকেই এবং সেটা বলে দিয়েছে পাচারের পর কি হয়, আর আমার বলার দরকার নেই। ফলে আমরা মা বাবারা, বাবাদের কথা আমি অনেকটা কম দিচ্ছি, কারণ এই যুগে সব থেকে বড় কষ্ট ইনকাম করে। বাবা সকাল থেকে চলবে এই ছোট ভাইরা যারা আছে মুখে ঘাম, মুখে মানে রক্ত উঠে যাচ্ছে 300 টাকা 400 টাকা, সে সকাল থেকে রাত্রি পর্যন্ত হয়ে ওই টাকাটা তার স্ত্রী রাত্রি দিল কিসের জন্য, আমার ছেলেটা আমার মেয়েটা এটা যদি তো ভালো করে ভালো পড়াশোনা করতে তারা পায়। কিন্তু মা আমি মা কি করছি, আমি মা কিন্তু আমার এই কিশোরী কন্যাটাকে নিয়ে সিরিয়ালটা দেখছি, যে সিরিয়ালটা 3টে 4টে 5টা 6টা দিন 7টা 8টা পেরি একই রকম বলুন, কিন্তু ওইটা ওই কিশোরী মনের মেয়েটার মনের উপরে কি প্রভাব বিস্তার করছে সেটা কিন্তু আমি সে মোবাইলটা তাকে দেওয়া হয়েছে কিসের জন্য, খবর আদান প্রদান, শিক্ষা। সে কেন ওইখান থেকে কেন সে ওই জায়গাটায় ওই সেক্সুয়াল জায়গাটায় সে কেন যায়, তার জন্য কিন্তু মা আমি দায়ী, বাবাও আমি দায়ী। কারণ আমরা যে জিনিসগুলো দেখাচ্ছি অ্যাডাল্ট, যেটা দেখাতে বাধ্য মানে বাধা দেওয়া হয় সেটাতেই বাচ্চাদের কৌতূহল বেশি আছে, যেটা বাধা দেওয়া। ফলে এইগুলো থেকে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমার মেয়ে মাধ্যমিক পাস করেনি, পাড়ার একটা ছেলে এসে বলল আরে স্যার পুলিশে চাকরি করেন, কোনো অসুবিধা নেই, মাসে 25,000 টাকা দেবো, এই 10,000 টাকা তুমি রাখো, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দাও, 1 তারিখে তুমি টাকা পেয়ে যাবে। আমি মা হয়ে ভাবলাম না যে স্কুল ফাইনাল পাস করেনি, আমার মেয়ের কি যোগ্যতা আছে 25,000 টাকা মাসে ইনকাম করে। আমি মেয়েটাকে দিয়ে দিই, প্রথম মাসে এলো 2,000, বাস ওই শেষ। এবারে আমি ছুটলাম কোথায়, পুলিশে কাছে, স্যার আমার মেয়ে চলে গেছে। আমার তো মনে হয় আগের মাটাকে ধরে আগে পুলিশে পাবো। তুমি কিছু মনে করবেন না, এই যে মেয়েরা আজকে পাচার হচ্ছে, মেয়েদের যে বিবাহ হচ্ছে, এর মধ্যে 70% কিন্তু দায়িত্ব থাকে মায়ের, অস্বীকার করতে পারে। মা সবই জানে, মা সবই জানে, শুধু খোঁজ দিচ্ছে ছেলেটার কতটা পয়সা আছে, ছেলেটা কতটা মোল্লার, এটা হয়েছে। আর এইভাবে উনি কিন্তু দাঁড়িপাল্লা অর্জন করে যাচ্ছে। তার জন্য আজকে কিন্তু নিয়মটা আইনটা হয়েছে কি, মা বাবাকেও অ্যারেস্ট করা যেতে পারে, যারা বিয়েতে খেতে যাচ্ছে তাদেরও অ্যারেস্ট করা যেতে পারে, যারা বাঁশি বাজাচ্ছে তাদেরও অ্যারেস্ট করা যেতে পারে, সবাইকে। আর আধার কার্ডের বয়সটা কিন্তু কোনো বয়স নেই,
আধার কার্ডটা শুধুমাত্র আপনি এখানে থাকেন, কাজ দেখতে পারেন, আর এছাড়া কোনো কথা নেই। আর এই আশা কর্মীরা আপনাদের আমরা বলছি, আপনাদের উপর অনেক প্রেশার থাকে আমি জানি, কিন্তু আপনারাই তো একমাত্র মূল্য। যে মেয়েটা গর্ভবতী হলো, আপনি আধার কার্ডেও দেখছেন, তার বার্থ সার্টিফিকেটে দেখাতে পারছে না, আপনি জানেন সে 18 বছর নয়। ছাত্র বললেন কোনো ভয় নেই, বন্ধ রাখুন ওর কার্ড, বন্ধ রাখুন একদম সোজা পঞ্চায়েতে কিংবা প্রধানের কাছে কিংবা পঞ্চায়েতের ওই দপ্তরের যিনি আছেন তাকে ফোন করে বলুন কি করুন। পঞ্চায়েত যদি বলে হ্যাঁ ওর কার্ড করে দিন, বলে আপনি লিখিত দিন, আর না মৌখিক কোনো কাজ করবেন না, মৌখিক কোনো কাজ করবেন না, লিখিত দিন। পঞ্চায়েতকে কি করতে হয়, পঞ্চায়েত সেও মানুষের কাজ করে, শুনুন পঞ্চায়েত তো সেও দায়বদ্ধ আছে মানুষের কাছে, পঞ্চায়েত তো সে কিন্তু মানুষের, তাকেও গালাগালি শুনতে হয়, মেম্বারটা তাকেও গাই তো আমার এত ক্ষতি করে দিকে সব জায়গায় চালাচ্ছে। তার জন্যই বলছি পঞ্চায়েত আড়ালে আপনাদের সমস্যাটা কোথায় যান, আপনি সবার সামনে এসে তার সঙ্গে ঝগড়া করে শুরু করে দেন, এটা কি হবে আড়ালে তার সঙ্গে বলুন স্যার তাহলে আমি একটু করে দিই, আপনি একটু সাপোর্ট করবো, দেখুন যদি না বলবেন এবারে আপনি স্যারকে ফোন করুন, স্যার এইটা না জানি দেখুন কিভাবে এই বাল্য বিবাহ বন্ধ হয়। যখনই প্রেগনেন্ট মা আমাদের হোমে যাবে তখনই বুঝবেন যে কোথাতে কত ধানে কত চাল। 3 মাস, এখন 3 মাস হয়েছে মিনিমাম, 3 মাস যখন ওইখানে আটক থাকবে দেখবেন কি অবস্থা হয়। আপনারাই ICDS এবং আশা, আপনারাই বাড়ি বাড়ি যান, আপনারা সমস্ত তথ্য জানেন, আপনারাই এটা বন্ধ করতে পারেন। জানি অনেক চাপ আছে, কিন্তু আপনাদেরও সাহায্য করতে হবে। এবং কাকদ্বীপ থানা আমি সজোরে বলছি, এখানে দায়িত্ব নিয়ে বলছি, এই একটা থানা যে আপনাদের কথা শুনবে, যে আপনাদের কথা শুনবে, এটা শুনে এসছে। ফলে আজ থেকে কিন্তু আমরা সচেতন। আরে যে মেয়েটা, এই যে একটা কথা বলি, আচ্ছা সরকার থেকে খেয়ে দেখে আসতে কেন হঠাৎ বলতো যে 18 বছর না হলে বিয়ে করা যাবে কেন? আমার মেয়ে বাবু আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি, আমি 16 বছরে বিয়ে দিতে পারি, গরিব বলি, একটা ছেলে ভালো পছন্দ হয়েছে, এই যে তার ইনকাম আছে, আমি দিতে পারি। আপনি কেন সরকার বাধা দিচ্ছেন? আপনারা যারা এখানে আছেন, যারা পুরোনো আছেন, জানেন যে আগেকার দিনের আমাদের দাদুরা কিংবা আমাদের বাবারা নারকেল গাছ করতো কোথা থেকে, যে গাছের বয়স সব থেকে বেশি, পুরো নারকেল গাছে দুটো নারকেল নিয়ে তাদের গাছ একটু 3 বছরের ফল। আর এখন আমি নারকেল গাছ কিনে নিয়ে 20 বছরেও ফল আসছে না। আজ এই যে মেয়েরা কেন তাদের আজকে 18 বছরের আগে বিবাহ হবে না? এখন আপনারা লক্ষ্য করেছেন পাড়ায় কানা খন্ড প্রতিবন্ধী কম, অনেক কম। আজ থেকে 5 বছর আগেও বিদ্যুতের সংখ্যা প্রচুর ছিল। এই যে বাল্য অবস্থায়, নাবালিকা অবস্থায় বিয়ে দেওয়ার ফল কিন্তু এই প্রতিবন্ধী যে এখনো শিশু, সে শিশুর জন্ম দেয় কি করে? যার এখনো পুরো অর্গানটাই গড়ে ওঠেনি, সে আরেকটা ফুল অর্গানের সে দায়িত্ব নেয় কি করে? তারপরে আরো কি এরা এই যে প্রেম, কি প্রেম উঠেছে মনে ভগবান জানে। হ্যাঁ, এই প্রেম করে যে বিয়ে করে ফেললো, 2 দিন পরে না আছে ইনকাম, না আছে কিছু, আবেগ চলে গেল, একটা জ্যাবে হয়ে যাওয়ার পরে, একটা বাচ্চা হয়ে যাওয়ার পর চলে গেল। এবার নতুন করে আরেক দাদা আরেকে তার সঙ্গে চললো, এই করে শুরু হয়ে গেল বাচ্চা। তাহলে আজকের আমাদের এই সমাজে এই অসুখটা কত দূর অব্দি ছড়িয়েছে, এই শিকড়টাকে খুলতে হবে। আজ ভিডিওতে আপনি বলছেন আমাকে গালাগালি দিচ্ছে, মেয়েটা যদি আজ আপনার কথা আপনি গালাগালি দিকে একটু আটকা করতেন। সাহেব তো কত ভালো কথা বলে গেলেন যে আমরা আছি, কৃষ্ণ আছে, সাহেব তো ওখানে দিয়ে দিন, কৃষ্ণকে ফোন করুন, দেখবেন সমস্ত সমস্যার সমাধান হয়েছে। কেউ জানবে না, কেউ জানবে না। এই জিনিসটা আজকের সারা ওয়ার্ল্ডে ইউনিসেফ ফোন নাম্বার নিয়েছে, ফোন নাম্বার নিয়েছে, সবার নাম্বার শেষে দিয়ে দাও। আগে খুব ভালো ছেলে, এরা খুব ভালো ছেলে, আমি তো বলছি খুব ভালো ছেলে। হ্যাঁ, কিন্তু সমস্যা কি, যখন লোকজন ঘিরে থাকে তখন তো না, আর যে কথাটা বলতে যাচ্ছিলাম, বেশি কথা আর বলবো না। সমস্যাটা হচ্ছে আমাদের এই জবটা তুলে ফেলবে, আমাদের এই সমস্যাটা কিন্তু থেকে বেরিয়ে আসছে। আরো সব থেকে বড় কথা, আগে তবু বাঁচার করে নিয়ে তাদের লোকের
তাদের দেশ সবাই খাটাবে। এখন সমস্যা হচ্ছে পাচার করে তাদের আতঙ্কবাদীর হাতে তুলে দেওয়া হচ্ছে। একটা মেয়ে যদি সুন্দরী হয় সে কতগুলো ছেলের মাথা খেতে পারে, হ্যাঁ কিনা? বাস্তব, আমাদের বাস্তবের সঙ্গে কথা বলতে হবে। ফলে তাকে সেই ট্রেনিংটা দিয়ে, আতঙ্কবাদের ট্রেনিং দিয়ে এই ছোট ছোট যুবক ছেলে মেয়েদের আকৃষ্ট করা হচ্ছে। যুবক ছেলেদের নিয়ে তাদের কিন্তু আতঙ্কবাদী এতে কিন্তু তুলে দেওয়া হচ্ছে। এবং কত প্রাণ নিচ্ছে তারা কত প্রাণ নিচ্ছে। ফলে এটা কিন্তু খুব মারাত্মক। আর যারা এখানে চোট ফেলা ভাই ফেলা আছে সবাইকে চিনি, তোমাদেরও একটা দায়িত্ব আছে। তোমরা কিন্তু অনেক যাত্রী বয়ে নিয়ে যাও, কানটা শুধু একটু খোলা রাখবে যে মেয়ে 18 বছরের তলায়, সঙ্গে যদি কোনো ছেলে থাকে কি কথা বলছে তাদের হাবভাবটা বুঝবে। যদি দেখো স্টেশনে যাচ্ছে বুঝে নিয়ে, যদি বোঝো যে তোমার এতে সঙ্গে সঙ্গে কেন আমাকে বুঝতে পারছো? কারণ পাচার হতে গেলে তাকে কোথাও যেতে গেলে ট্রেনে করেই যেতে হবে। দায়িত্ব সবাই দিয়েছে, সবাইকে এই দায়িত্ব পালন করতে হবে। খুব ভালো লাগলো, দারুণ কথা বলেছে। আর সব থেকে বড় কথা বলছি যে আমাদের কাকদ্বীপ থানা গর্বের থানা। অন্যান্য পুলিশ কিংবা অন্যান্য থানার সঙ্গে কিন্তু দিয়ে ফেলবে। আমি অন্যান্য থানায় খুব একটা যাই না, কাকদ্বীপ থানা আমার ভালো থানা। যার সবাই খুব ভালো থাকুন। আর আশা করছি এরপরের থেকে আমরা এই যে আমাদের বাল্যবিবাহ পাচারের সংখ্যা আজকের থেকে যতটা আছে, আগামী দিন যখন আসবো সেটা নিশ্চয়ই অর্ধেকের আরো বেশি কম হবে। এখানে কেন, যদি আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোথাও যদি শুনে থাকেন অন্তত জানাবেন। এখানেই যে হতে হবে তার কোনো ম্যান্ডেটারিটা নেই। হয়তো বাপের বাড়ি করণচড়িতে বা আমার আমি জাস্ট মানে এক্সাম্পল দিচ্ছি, এরকম যদি হয়ে থাকে বলবেন যে এখানে হয়নি ওখানে হয়েছে, যদি আমি এটা শুনেছি বা আমার বাড়িতে এরকম ইনভাইট করতে এসেছিল, এই ব্যাপার এইটুকুই করে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যত অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েরা রয়েছে, বিশেষ করে যাদের এখন 16 বছর, ইঞ্জেকশনও হয় নিশ্চয়ই আসছে, তারা হেলথ সেন্টারে ইঞ্জেকশন নেওয়া, পোলিও টোলিও বাকি আছে অনেক কিছু। আধার কার্ড একটা করে নিজেদের কাছে রেখে দিন। আপনারা একটা খাতা রেজিস্টার করেছেন, ওটা কোনো ভ্যালুয়েবল হয় না কেসের ক্ষেত্রে, নিতে চায় না। কিন্তু যদি ওই আধার কার্ড আপনাদের কাছে থাকে তাহলে সহজে সব জিনিসটা করা পসিবল হয়। আর দরকার যদি বলেন যে এত অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েদের কিভাবে রাখবো, আমি ফাইল দেবো আপনাকে, শুধু আপনার আমার প্রুফ দরকার, একটা কিছু তো দরকার ইস্যু। তাই বলে আমি স্কুলকে হাঁটিয়ে হেড স্যারকে বলেছি আমার ডকুমেন্ট লাগবে, স্কুল থেকে ফটোকপি তুলে আমাকে দিয়েছে, একটা প্রুফ দরকার আমার যে ও মাইনর, এইটুকু প্রুফ ওর হাতে ধরে আছে 18 বছর। এনারাও কিছু করতে পারবে না, আমিও কিছু করতে পারবো না, কিন্তু পারবেন আপনারা, কারণ আপনাদের কাছে জন্ম থেকে তাদের ডিটেলস আছে। আপনাদের কাছে এক কপি করে আধার কার্ড আমি দিয়েছি, ফাইল দিয়েছি আসামিদের কাছে, বলে কোথায় হারিয়ে যাবে, আমি ফাইল কিনে দেবো আপনাদেরকে। আপনারা শুধু একটা করে কপি রাখবেন, গ্রাম ওয়াইজ যার যেটুকু এরিয়া আছে সেইটুকু রাখবেন। আমি আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে তাহলে আমাকে একটা ডকুমেন্ট আপনারা হেল্প করবেন, বাকি আর কিছু দরকার নেই। তো আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, আমাদের মূল কাজটা হলো এই পাচার হয়ে এরা উদ্ধার করলো, আমরাও করি। উদ্ধার হয়ে আসার পর আমরা ডালসার সঙ্গে যুক্ত আছি, তাদের যে লিগাল হেল্প টাকা, হ্যাঁ কম্পেনসেশন প্লাস কম্পেনসেশন, হ্যাঁ। এবং তাদের সেটা পাচার কোথায়, সেটা পক্সো আইডিং হলে তবে কোনটা না আমাদের পাচারের পরে পক্সো আইডিং যদি হয়ে থাকে তবে আমি ওটা না ওটা ডালসার কথা বলছি। এছাড়াও বাল্যবিবাহ এতক্ষণ আলোচনা হলো, অনেক কিছু শুনলেন তো, স্বয়ং সিদ্ধা এলাকায় করাতে পারবেন তো? চেষ্টা করব। কি করবেন? চেষ্টা করব। দিদিরা, যারা পুলিশ প্রশাসন সবাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে এতক্ষণ সময় দিল, ভালো লাগলো মিটিং এ এসে বা এইসব শুনে। তাহলে গ্রামের শিশুদের বাল্যবিবাহ থেকে শুরু করে একাধিক আপনারা সচেতন করতে পারবো, চেষ্টা করবো। আপনারা পারবেন তো? একদম কথা দিচ্ছেন? কথা দিচ্ছি। লাইভ হচ্ছে কিন্তু এটা। হ্যাঁ হ্যাঁ কথা দিচ্ছি, কথা দিচ্ছেন? কথা দিচ্ছি। ওটা পৃথিবীর মানুষ দেখছে। হ্যাঁ কথা দিচ্ছি, চেষ্টা করব। শিউলি মাঝি হালদার। আপনার কি নাম? তনুশ্রী মন্ডল। আপনারা কিন্তু কথা দিলেন, দেখুন সরাসরি লাইভ হচ্ছে, আর এটা কিন্তু গোটা পৃথিবীর মানুষ দেখছে। জানি না দিদিরা যা বলেছে, আর সেই হিসাবে আমাদের মাথা রাখতে হবে। চলুন। অনেকে আজকে আসেননি, তাদেরকেও বলে দেবেন যে কোনো বাল্যবিবাহ যদি হয়, আর আমাদের মেজবাবু স্যার যেটা বললেন অ্যাকশনের পার্টটা আমাদের আছে, আপনারা ইনফরমেশনটা দিন। আমি যাওয়ার আগে থানার নাম্বার দিয়ে যাব,
আবার শক্তি বাহিনীর নাম্বারও দিয়ে যাব, ওনাদের এনজিওর নাম্বারও আমরা দিয়ে যাব। কোনো সমস্যা হলে আপনারা আমাদের ফোন করবেন, আমরা ব্যবস্থা নিয়ে নেব। আপনার শুধু নাম আর যেখানে হচ্ছে যেখানে ইনফরমেশনটা আছে, যেখানে নাম আর ঠিকানা সেটুকু ঠিকভাবে বলবেন, তাহলেই হবে, ঠিক আছে? আর পক্সো কেস নিয়ে বলি, 18 বছরের নিচে পক্সো কেস শুরু হয়েছিল কবে সেটা আমি বলে দিই। 2012 সালে পক্সো কেস শুরু হয়েছিল। ভারতবর্ষে সব কিছুই কোনো আইনের জন্য কিছু না কিছু ঘটনা হয়েছে, তারপরে পক্সো অ্যাক্ট শুরু হয়েছে। মানে যে কোনো একটি বড় বড় কোনো অ্যাক্ট, পক্সো অ্যাক্ট শুরু হয়েছে 2012 সালে। কোন ঘটনার পর থেকে? দিল্লি নির্ভয়া ঘটনার পর থেকে, যেখানে একটা মেয়েরুকে বাসে অত্যাচার করে মারা হয়েছিল। তারপরেই 2012 সালে পক্সো অ্যাক্ট চালু হয়। পক্সো অ্যাক্টের রুল কিন্তু খুব স্ট্রিক্ট। যারা যারা পক্সো অ্যাক্টে মানে আসামি হয়, মিনিমাম 20 বছরের তাদের কিন্তু সাজা হয়। এবং যারা ভিকটিম হয় তারা যদি তাদেরকে কিন্তু সরকারের পক্ষ থেকে একটা কম্পেনসেশন দেয়া হয়। সুতরাং যদি আপনারা দেখতে পান এলাকাতে কোনো মাইনর ছেলে বা মেয়ে, এটা শুধু মেয়েদের না ছেলেদেরও, যদি এরকম কোনো অত্যাচারের শিকার হয় বা কিছু হয়, থানায় অবশ্যই জানাবেন। অনেকে বাবা মারা ভাবেন যে থানাতে জানাবো, লোকালয়ে জেনে যাবে, না, একবার না জানালে কিন্তু সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আর আমি একটু আগে শুনছিলাম একজন বললেন যে মেয়ের বাবা হয়তো ভাবছে যে মেয়ে পালিয়ে যাবে। সেটা বাবা মায়েরই দোষ। সে কেন পালাবে? একটা মেয়ে, এখন হচ্ছে শিক্ষা আমাদের পুরো ফ্রি সারা দেশে, তাহলে একটা মেয়ে শিক্ষিত হবে। আপনারা সবাই নিজেরা কাজ করেন, স্বয়ংসিদ্ধার মেন কাজটা কি? মেন কাজটা হচ্ছে মেয়েদের যাতে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। এই আমাদের আজকে কৃষ্ণা ম্যাডাম আছে, উনি তো সংসারও করছেন, এখানে বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করছেন, তারপরে আমাদের এত হেল্প করছেন। আপনারা আছেন, আপনারাও তো সংসার করছেন, আবার নিজেদের তো ইনকামটা করছেন। তো সেটা আজকালকার জেনারেশন, আজকে 2025 সাল, স্বাধীনতার 80 বছর হতে চললো। এখনকার আমাদের মেয়েরা কেন স্বাধীন হবে না? নিজেদের পায়ে কেন দাঁড়াবে না? আর এখন তো এরকম না যে সংসার করলে কেউ নিজের পায়ে দাঁড়াতে পারবে না, পারবে তো, সবাই পারবে। স্বয়ংসিদ্ধার মেন কাজটা হচ্ছে মেয়েরা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে। ওর জন্য আমাদের কি মিনিমাম পড়াশোনাটা তো করতে হবে তাকে। এবার কেউ ক্লাস 10-এ পড়াচ্ছেন, অনেকেই আছে এখানে যারা হচ্ছে এই জিপির, যারা ক্লাস 10-এ পড়ছে, মেয়েতে পড়িয়ে কি হবে সেটা তো ভাবলে চলবে না। মেয়েকে ক্লাস 12 অবধি পড়ান, গ্র্যাজুয়েশন করান, এখন কত কাজ আছে। আর মেয়েরা তো পুরো ছেলেদের সমান সমানই যাচ্ছে। এখন দেশের মুখ্যমন্ত্রী হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মেয়ে, দেশের হচ্ছে রাষ্ট্রপতি একজন মহিলা, তারপরে হচ্ছে এখন তো সব জায়গাতেই মেয়ে। আমাদের এখানে যত আইপিএসরা আসেন, কিছুদিন এখন আগের যে অ্যাডিশনাল ম্যাডাম ছিলেন উনি একজন মহিলা, এখন যিনি আছেন উনি একজন মহিলা। এখন কত আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এখন মহিলা তো অনেকে এসছে। আগেকার দিনের মতো আজ থেকে 50 বছর আগে কি হতো সেটা তো দেখলে চলবে না। এখন তো মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে হবে, সেটাই আমাদের অ্যাকচুয়াল কথা। নিজেদের পায়ে দাঁড়ালে বাল্যবিবাহ হবে না, নারী পাচারও হবে না। আর যাদের নারী পাচার হচ্ছে, বাচ্চাদের বয়স কত? তাদের 16-17, তাদের তো বোঝার ক্ষমতাটা কম। আপনাদের যেমন বোঝার ক্ষমতা আছে যে কোনটা ভালো হতে পারে, বাজে হতে পারে, সেটাই বোঝাতে হবে। আর আলটিমেটলি বলবো যে কোনো ইনফরমেশন পেলে জানান, আমি থানার নাম্বারগুলো দিয়ে যাচ্ছি, ঠিক আছে? লিখুন। চলুন, এতক্ষণ আপনারা মন দিয়ে শুনলেন আর দেখালাম, আমি কিন্তু পুরো ভিডিওটা দেখালাম, একটু দেখে নিন। এটাই দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? এটাই দেখাচ্ছি, এই স্বয়ংসিদ্ধা, এই যে স্বয়ংসিদ্ধাটা একটু তুলে দেখাচ্ছি, এইখান থেকে দেখাই। এই যে, তো এটা কিন্তু কেবলমাত্র জনস্বার্থে প্রচারিত। আমি জনগণের জন্যই চলে আসি, আর এটা জনস্বার্থেই প্রচার করা হলো, যাতে করে আগামী দিনে এই স্বয়ংসিদ্ধা কথাটা, অর্থাৎ নিজেকে আগামী দিনে দাঁড়াতে হবে, নিজে প্রতিষ্ঠিত হতে হবে। যেটা বললেন, অফিসার থেকে শুরু করে এনজিও যারা দায়িত্ব রয়েছে, পঞ্চায়েত যেমন রয়েছে, তারা যেমন হেল্প করছে। আমি এতক্ষণ আপনাদের সঙ্গে দীর্ঘ সময় সরাসরি সম্প্রচার করলাম, যেহেতু এটা কাকদ্বীপ ব্লকের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের। এই যে আমাদের যারা দায়িত্ব রয়েছে তাদেরকে একটু দেখিয়ে দিই, আমাদের উপপ্রধান রয়েছে, পাশে আমাদের আরেক দাদা রয়েছে, পাশে সব এনজিও, প্রশাসন সবাই মিলে রয়েছে। এখানে আশাকর্মী দিদিরা রয়েছে, হেলথ ডিপার্টমেন্টের দিদিরা রয়েছে, আমাদের আরও ভাইরা রয়েছে সবাই। তো আজকের এই কারণে দেখানো সবাইকে কিন্তু স্বয়ংসিদ্ধা, অর্থাৎ নিজেদের পায়ে দাঁড়াতে হবে, এরকম একটা মানসিকতা আর সচেতনতা হবে। চলুন, দীর্ঘ সময় আপনাদের সঙ্গে থাকলাম, আবার দেখা হবে এইরকম জনস্বার্থে প্রচারিত কোনো ভিডিও নিয়ে, জনগণের যাতে আপনারা প্রত্যেকে একে অপরকে জানিয়ে দেবেন। চলুন, আবার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে ঠিক আপনাদের কাছে হাজির হব। আর
আমি যে এতক্ষণ ছিলাম নিশ্চয়ই একটু ঘুরিয়ে দেখাই। কৃষ্ণা হালদার 9091 কি মনে হলো? এতক্ষণ কিন্তু সঙ্গে ছিলাম, এই যে এখানে ছিলাম, ছবিটা দেখালাম, এই যে দিদিদের সঙ্গে, এই যে এনজিও যারা রয়েছে দেখেছেন, এই যে একসঙ্গে এতক্ষণ ছিলাম। আর এটাও আপনাকে দেখিয়ে দিই, এই যে স্বয়ং সিদ্ধা দেখেছেন, এই যে বোর্ডটা লাগানো আছে। তো আমি আপনাদের সঙ্গে সবসময় থাকি, আর একসঙ্গে দিদিদের সঙ্গেও একটু দেখিয়ে দিই, দিদিদের সঙ্গে থাকা, এই যে দিদিদের সঙ্গে একসঙ্গে সময় কাটালাম, দেখালাম। আর সবাইকে বলবো যে এইরকম একটা পরিস্থিতি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে স্কুলে হচ্ছে। নিশ্চয়ই এই অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো যেগুলো হচ্ছে আপনারা মন দিয়ে শুনে গ্রামের আশেপাশে যে সমস্ত এলাকাগুলো রয়েছে তাদের প্রত্যেককেই সচেতন করতে হবে। অর্থাৎ আপনাদের, আমি যেমন বলছি, এটা আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ, আমরা নিশ্চয়ই ইউটিউবে আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়া ইউটিউবেও দিয়ে দেবো আপনাদেরকে। তো এগোতে থাকুন, আগামী সময় আবার একটা ভিডিও নিয়ে নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে যাব। আর সঙ্গে কাটালাম দীর্ঘ সময়, দেখলেন সঙ্গে আমাদের সমস্ত এনজিওর দাদারা রয়েছে। যারা আছেন তাদেরকে বলা, আপনারা তো হচ্ছে এলাকার টোটো চালান তো, চলুন আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিই। বলছি মানে আপনাদের না, সবাইকেই বলছি যে আপনারাও কিন্তু এরকম নারী পাচার বা এরকম রোধে আমাদের হেল্প করতে পারেন। কোনো রাত্রিবেলা কাউকে দেখছেন স্কুল ইউনিফর্মে, পায়ে হচ্ছে কোনো কোনো ছেলের সাথে স্টেশন যাচ্ছে, তো সেইগুলো খবর দিন, সেগুলো আমাদেরকে খবর দিতে হবে, তো থানায় খবর দিতে হবে। আপনারাই তো আমাদের থানার চোখ। এরকম আমি নিজে একটা করেছি স্টেশনে খাওয়া। আপনারা সেটা যান, স্কুলে যাচ্ছে, সে ব্যাগে একটা ড্রেস নিয়ে চলে যাচ্ছে, কিন্তু জুতোটা নিতে পারছে না। স্কুলের জুতোটা পরে উপরে অন্য জামা পরে টুক করে স্টেশন চলে যাচ্ছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তখন তাকে দাঁড়িয়ে জিজ্ঞেস করুন কোথায় যাবে, কি যাবে। একটা ছেলের সাথে যাচ্ছে, দেখলে তো বোঝা যাবে যে কোথাও যাচ্ছে, কলকাতা যাচ্ছে বা কেরালা পালিয়ে যাচ্ছে। সেগুলো আপনাদের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে। প্রশাসন মানে কিন্তু শুধু আমরা এনজিও পঞ্চায়েত এটা না, আপনারাও কিন্তু প্রশাসনের একটা অঙ্গের মধ্যে পড়েন। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন। আমি বলতে বলতে বলা শেষ হয় না। ধরুন আমি মানে এই কথা বলতে আমি বলছি, যদি ট্রেনে যেতে যেতে কোথাও মনে হয় সন্দেহজনক যে এটা এর নয়, একটা মানুষ স্বাভাবিক অস্বাভাবিক কিছু দেখলে বুঝতে পারবো, সেটাও বলতে পারেন, কারণ ডাইরেক্টলি আমরা আরপিএফ এর সাথে টাই আপে আছি। ঠিক আছে, শিয়ালদা জিআরপি অ্যান্ড আরপিএফ হাওড়া সমস্ত কিছুর সঙ্গে আমরা অ্যাটাচ আছি। যা কিছু মনে হবে আপনাদের অস্বাভাবিক কোনো স্টেশন বাই ট্রেন যাই হোক, কোনো ট্রান্সপোর্টে অবশ্যই জানাবেন। ঠিক আছে, যে আমরা একে দেখে মনে হচ্ছে অস্বাভাবিক লাগছে, এর মা নয়, এটা আমাকে জোরজাবস্তি বসিয়ে, অবশ্যই বুঝতে পারবেন আপনারা, সেটা আমাদেরকে বলবেন। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদের সবাইকে এখানে আসার জন্য, অনেক ধন্যবাদ।